রাতের ঢাকা শহরটা আজ যেন একটু থমকে আছে। আকাশে মেঘের ঘনঘটা, গুমোট গরমে বাতাস ভারী হয়ে আছে। জনমানবহীন রাস্তার দুপাশে সোডিয়াম বাতির হলদে আলো অদ্ভুত এক পরিবেশ তৈরি করে রেখেছে। রাস্তার এক কোণে বড় একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে রনি। তার পরনে ইস্ত্রি করা হালকা নীল রঙের শার্ট, চোখের মোটা ফ্রেমের চশমা, হাতে একটা সিলভারের টিফিন বক্স। রনি আজ অফিস থেকে বের হতে দেরি করে ফেলেছে। অ্যাকাউন্টে হিসেবে মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে রাত 12টা বেজে গেছে। কোনো রিক্সা বা গাড়ি না পেয়ে সে শর্টকাট গলি দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল, কিন্তু মাঝপথে এসে সে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে পানি যাওয়ার দশা। সামনের ফাঁকা রাস্তায় একদল সুঠাম দেহি লোক মাটিতে পড়ে কাতরাচ্ছে। চারিদিকে ছোপ ছোপ তাজা রক্ত, আর তাদের মাঝখানে বাম হাতে সিগারেট আর ডান হাতে একটা বিরাট চাকু। সে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটার নাম মায়া। মায়ার পরনে কালো লেদার জ্যাকেট আর টাইট জিন্স, চুলগুলো পনিটেলস করে বাঁধা। তার হাতে থাকা ছুরি টপ টপ করে রক্ত পড়ছে। মায়ের পাশেই দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত বডিগার্ড রানা। রানা চুপচাপ চারপাশে নজর রাখছে, কারণ সে জানে মায়া যখন রেগে যায় তখন তাকে থামানো আত্মহত্যার শামিল। এই কুত্তার বাচ্চারা তোদের কলেজে তো কম বড় নয়। মায়ার এলাকায় ঢুকে মায়ার নামে দালালি করছিস? কার পাওয়ারে এত লাফাস তোরা? তোদের জীবনটা একটা মশার মতো। মারলে আমার হাত নোংরা হবে, না মারলে তোরা কানের কাছে প্যান প্যান করবি। কিন্তু আমার ধৈর্য যখন ফুরিয়ে যাবে তখন তোদের অস্তিত্ব স্রেফ একটা কালো দাগ হয়ে থাকবে, বুঝেছিস? মায়া একজনের বুকের ওপর বুট জুতো দিয়ে জোরে চাপ দিয়ে কথাগুলো বলল। লোকটা চিৎকার দেয়। মায়ের চোখে মুখে কোনো দয়া নেই, আছে কেবল এক ভয়ঙ্কর রূপ। সে নিচু হয়ে লোকটার কানের কাছে মুখ নিয়ে বলে, আর কেউ আছিস? মনে রাখবি, এই এলাকায় বাতাসও মায়ার পারমিশন নিয়ে চলে। তোদের ওই মিস্টার এমপিকে গিয়ে বলবি মায়া কারো পাগলামি করে না। মায়া লোকটার গালে ছুরির উল্টো পিঠ দিয়ে একটা বাড়ি মারে। লোকটা ব্যথায় কুঁকড়ে যায়। রনি ল্যাম্পপোস্টের আড়ালে নিজেকে যতটা সম্ভব ভয়ে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। টিফিন বক্সটা তার হাতে বাড়ি খেয়ে টুংটাং শব্দ করছে। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। হঠাৎ রনির পা পিছলে একটা ইটের ওপর পড়ে আর টিফিন বক্সটা নিচে পড়ে যায়। তখনই ঝনঝন করে শব্দ হলো। নিস্তব্ধ রাতটা যেন সেই শব্দে পূর্ণতা পায়। মায়া ঝট করে শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। মায়া ছুরিটা পড়ে থাকা ছেলেটার গলায় টান দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর রক্ত মাখা হাতটা নিজের জ্যাকেটে মুছে ধীর পায়ে রনির দিকে এগিয়ে আসে। রনি ভয়ে পিছাতে গিয়ে একটা বড় রেইন ট্রি গাছের সাথে ধাক্কা খায়, তারপর পড়ে যায় মাটিতে। ততক্ষণে মায়া এগিয়ে এসেছে ওর কাছে। কিরে, পালাচ্ছিস কেন? আহ আপু, প্লিজ আমাকে মারবেন না। আমি জাস্ট অফিস থেকে ফিরছিলাম। এই নিন আমার মানিব্যাগ, সব টাকা নিয়ে নিন। আমাকে জাস্ট যেতে দিন, আর কিছু নেই। রনি তোতলাতে তোতলাতে কাপা কাপা হাতে নিজের মানি ব্যাগ বের করে মায়ের দিকে বাড়িয়ে দেয়। রনির চোখ দুটো চশমার আড়ালে এমনভাবে পিটপিট করছে যেন সে পৃথিবীর সব থেকে বড় ভীতু আর অসহায় মানুষ। মায়া রনির সামনে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। রনি লম্বা সুঠাম দেহের সামনে মায়া কিছুটা ছোট হলেও তার ব্যক্তিত্ব রনিকে একদম কোণঠাসা করে দিয়েছে। মায়া রনির ভীতু আর বখাটে চেহারা দেখে শব্দ করে হেসে ওঠে। এই ছেলে, আমাকে দেখি কি তোর ছিনতাইকারী মনে হয়? আর খবরদার আমাকে আপু ডাকবি না। নাম কি তোর? রনি ভয়ে আমতা আমতা করে নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার নাম রনি। আমি জাস্ট একটা ছোট সফটওয়্যার কোম্পানিতে অ্যাকাউন্টের জব করি। আমার খুব ভয় লাগছে আপনাকে দেখে। আপনি কি অনেক মারপিট করেন? মায়া লক্ষ্য করে রনির চশমাটা ভয়ে চোখের থেকে সরে এসেছে। চোখ দুটো ছোট হয়ে এসেছে রনির ভয়ে। মায়ার মনে এক অদ্ভুত মজা আর ভালো লাগা জাগলো। মায়া আরেকটু
কাছে সরে আসে। মায়ার গায়ের কড়া পারফিউম আর রক্তের গন্ধ রনির নাকে আসে। রনির চশমাতে ঘাম জমে ঘোলা হয়ে গেছে। মায়া নিজের পকেট থেকে রুমাল বের করে রনির চোখের চশমাটা খুলে অত্যন্ত যত্ন নিয়ে মুছতে শুরু করে। রনির একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হৃৎপিণ্ড যেন বাইরে চলে আসবে এমন অবস্থা, কারণ একটু আগেই এই মেয়েটাকে 3 জনকে কোপাতে দেখেছে। এই ভয় পাচ্ছিস? এত ভীতু কেন তুই? এই ঢাকা শহরে টিকে থাকতে হলে বাঘ হতে হয়, বুঝলি? ভীতু মানুষের জন্য এই জগৎ নয়। এই চশমা পরলে কি সব পরিষ্কার দেখা যায়? মায়া চশমাটা মুছে আবার রনির চোখে ঠিক করে পরিয়ে দেয়। রনির চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে মায়া। এই চোখে ভয় আছে ঠিকই, কিন্তু গভীরে যেন এক অসীম গভীরতা। তবে মায়া সেটা নিয়ে বেশিক্ষণ চিন্তা করে না। সে রনিকে বলে, যা সোজা বাসায় যা। এই পথে আর কখনো রাত বিরেতে একা আসবি না। আর শোন, যদি পথে কেউ তোদের ডিস্টার্ব করে বলবি মায়ের নাম। যদিও তোকে দেখে কেউ বিশ্বাস করবে না যে তুই আমার পরিচিত। ধন্যবাদ। আমি কি পালিয়ে যাব এখন? বোকা মানুষ। রনি টিফিন বক্সটা কুড়িয়ে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। মায়া অনেকক্ষণ তাকিয়ে থাকে রনি চলে যাওয়ার দিকে। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। রানা, ছেলেটা একদমই আলাদা, তাই না? এই যুগেও এত ভীতু আর সহজ সরল মানুষও কি এখনো বেঁচে আছে? রানা এগিয়ে আসে। তার হাত এখনো তার কোমরের পিস্তলের ওপর রাখা। তার চোখে মুখে ঘোর সন্দেহ। সে মায়ার মতো এত সহজে কাউকে বিশ্বাস করে না। আপা, আমার কেন জানি মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এই ছেলেটা এই টাইমে এখানে কি করছিল? কোনো স্পা নয় তো? আরে রাখ তো সন্দেহ। দেখলি না কেমন ভয়ে প্যান্টে পানি করে দিচ্ছিল প্রায়? বেচারা সাধারণ অফিসার স্টাফ। চল, কাল্লুর সাথে দেখা করতে হবে। ব্ল্যাক ইগল গ্যাং ইদানিং খুব বেশি ডানা মেলেছে। ওদের পাখা কাটা দরকার। মায়া সেখান থেকে চলে আসে। ঢাকা শহরের এক আলিশান বাংলোর ড্রয়িং রুমে বসে আছে প্রধানমন্ত্রী জাওয়াদ। রুমের ভেতরে মৃদু আলোয় একটা গ্রামোফোন থেকে পুরনো দিনের গান বাজছে। এই ফোন জ্যোৎস্নায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি। জাওয়াদের হাতে একটা দামি ব্ল্যাক সিগারেট। সে এক মনে ধোঁয়া টেনেই যাচ্ছে আর জানালার বাইরে রাতের শহরের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। এমন সময় রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ভেতরে প্রবেশ করে পুলিশ কমিশনার মামুন। মামুনকে বেশ বিচলিত দেখাচ্ছে। জাওয়াদ ধীর লয়ে চেয়ার ঘুরিয়ে মামুনের দিকে তাকায়। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। আরে কমিশনার যে, কি মনে করে এত রাতে? বসো, কি খাবে বলো। মামুন চেয়ারে না বসে জাওয়াদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তার গলার স্বর কাঁপছে। স্যার, স্যার ও ফিরে এসেছে। ও আমাদের লোকেদের মেরে ফেলেছে বর্ডারে। আমাদের কোটি টাকার মাল সব নিয়ে গেছে। জাওয়াদ সিগারেটে শেষ টান দিয়ে অ্যাশট্রাকে ওটা গুজে দেয়। আরে কে, কার কথা বলছো পরিষ্কার করে বলো। ও ব্ল্যাক ইগল। সে ফিরে এসেছে স্যার। দীর্ঘ কয়েক বছর পর সে আবার হানা দিয়েছে। আমাদের বর্ডারের সিকিউরিটি ভেঙে সব মাল ছিনিয়ে নিয়ে গেছে। এখন কি হবে স্যার? আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। জাওয়াদ হা 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 করে হাসি দিয়ে ওঠে। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক ভয়াবহ নিষ্ঠুরতা। সে উঠে গিয়ে জানালার কাজটা সরিয়ে দেয়। তারপর বলে, ও তাহলে তো ভালোই হবে। ফিরে এসেছে যখন তখন খেলাটাও জমবে। খোঁজ লাগো মামুন, ওরে খুঁজে বের করো। ওকে মারার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করে আছি। ওর রক্ত দিয়ে আমি ঘরের মেঝে ধুতে চাই। কিন্তু স্যার, ওকে শেষ করা কি সহজ হবে? এবার ওর মরার পালা এসেছে। তুমি কি ভয় পাচ্ছ মামুন? চিন্তা করো না, আমি মন্ত্রী জাওয়াদ। ক্ষমতা আমার কাছে শুধুই খেলনা মাত্র। পুলিশ, র্যাব, আর্মি সব আমার পকেটে থাকে। বিলাসিকালের আকাশ থেকে ট্রেনের মাটিতে নামাতে আমার 1 মিনিটও লাগবে না। মামুন একটু ইতস্তত করে আবার মুখ খোলে। তার মাথায় অন্য একটা চিন্তাও ঘুরপাক খাচ্ছে। আর স্যার, ওই যে লেডি ডন আছে নাম মায়া, সেও কিন্তু আমাদের এলাকায় ইদানিং খুব ঝামেলা করছে। আজকেও আমাদের কয়েকটা ড্রাগ ডিলারকে সে একাই মেরে ফেলেছে। ওকে নিয়ে কি করবো স্যার? হা হা হা, পুচকে একটা মেয়ে গ্যাংস্টার সাথে রাস্তায় ঘুরছে আর তোমরা ভয় পাচ্ছ? ছাড়ো ওর কথা। মায়াকে দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও যদি বেশি লাফায় তবে ওকে তুলে আনতে 5 মিনিটও লাগবে না।
আমাদের আসল টার্গেট এখন ব্ল্যাক ইগল। জাওয়াত কমিশনার মামুনের দিকে তাকায়, তার চোখের মণি যেন আগুনের মতো জ্বলছে। যা মামুন, পুরো শহর চুষিয়ে ফেলো। আমি চাই কাল সকালের আগে ব্ল্যাক ইগলের লোকেশন আমার হাতে থাকবে। আর শোনো, এবার যেন কোনো ভুল না হয়, হলে কিন্তু তোমার চাকরির সাথে সাথে তোমার মাথাটাও থাকবে না। মামুন স্যালুট দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। জাওয়াত আবার তার চেয়ারে গিয়ে বসে। গানের সুরটা তখনও বাজছে। সে নতুন একটা সিগারেট ধরায়। শহরের ভেতরে পরিত্যক্ত এক বিশাল কোল্ড স্টোরেজ আছে। চারদিকে স্যাঁতস্যাঁতে দেয়াল, নোনা ধরা ইটের ফাঁক দিয়ে চুয়ে পড়ছে নর্দমার পচা দুর্গন্ধযুক্ত পানি। মাঝখানে একটা লোহার চেয়ারে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় আছে নাহিদ। নাহিদ এই শহরের প্রভাবশালী মন্ত্রী জাওয়াদের ছোট ভাই। তার সারা শরীর রক্তে ভেজে সাদা শার্টটা এখন লাল হয়ে ছিঁড়ে ঝুলে আছে। নাহিদের সামনে ধীর পায়ে পায়চারি করছে মিস্টার ব্ল্যাক। তার হাতে একটা বৈদ্যুতিক শক দেওয়ার রড। পাশে দাঁড়িয়ে আছে কাল্লু। তার চোখে মুখে কোনো দয়া মায়া নেই। কিরে নাহিদ, গলার জোর এখন কোথায় গেল? মন্ত্রী সাহেবের ভাই বলে কি ভেবেছিস এই শহর তোর বাপের সম্পত্তি? নাহিদ মাথা তোলার চেষ্টা করে, কিন্তু তার বাম চোখটা মারের চোটে ফুলে বন্ধ হয়ে আছে। সে থুতুর সাথে রক্ত উগরে দেয়। ছেড়ে দে আমাকে। জাওয়াত ভাই জানলে তোদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবে। জানিস আমি কে? তুই কে সেটা বড় কথা নয় নাহিদ, বড় কথা হলো তুই কি করেছিস। আমার ব্ল্যাক ইগল গ্যাংয়ের ছোট একটা কর্মী সুমন, ওর অপরাধ কি ছিল? ও আমাদের হয়ে কাজ করে, এটাই কি ওর ভুল? তুই সুমনের স্ত্রীকে তার নিজের বাসা থেকে তুলে নিয়ে গেছিস, তারপর তাকে যে পাশবিক নির্যাতনার ধর্ষণ করেছিস তার হিসাব কি তোর জাওয়াত ভাই দেবে? কাল্লু এগিয়ে আসে। সে তার পকেট থেকে একটা ধারালো সার্জিক্যাল ব্লেড বের করে নাহিদের থুতনির নিচে ধরে। বস, এই জানোয়ারটা শুধু দর্শন করে ক্লান্ত হয়নি। মেয়েটা যখন পানি চেয়ে চিৎকার করে তখনও তার মুখে সিগারেট দিয়ে সেকা দেয়। সুমনের স্ত্রী এখনো হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। ওর কলিজা ছিঁড়ে ফেলা দরকার। আর আমাদের টাকার হিসাব সে ওর ভাইকে দিয়েছে। নাহিদের শরীরের কাঁপুনি বেড়ে যায়। সে ভুলেই গেছে যে সব বাপের উপরেও দাদা থাকে। সে এখন মৃত্যু ভয়ে বিড়বিড় করতে শুরু করে। আমি ভুল করেছি। আমি টাকা দেব, অনেক টাকা দেব। আমি ওর স্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো। প্লিজ আমাকে মেরো না। মিস্টার ব্ল্যাকের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে হাতের ইলেকট্রিক রডটা সরাসরি নাহিদের উরুতে চেপে ধরে। নীল রঙের আগুনের স্ফুলিঙ্গ বের হয় আর নাহিদের চিৎকারে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। মাংস পোড়ার এক বীভৎস গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। টাকা? তুই মায়ার মতো গ্যাংস্টারকে ভয় পাস, অথচ ব্ল্যাক ইগলকে হালকাভাবে নিস? টাকা দিয়ে কি ইজ্জত ফিরে পাওয়া যায়? সুমন আমার দলের লোক, ওর গায়ে হাত দেওয়া মানে আমার সম্মানে হাত দেওয়া। কাল্লু, ওর নখগুলো একটা একটা করে তুলে ফেল। কাল্লু পকেট থেকে একটা প্লাস বের করে নাহিদের হাতের দিকে এগিয়ে যায়। নাহিদ প্রাণপণ চেষ্টা করে হাত ছাড়ানোর, কিন্তু লোহার শিকল তার চামড়া কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। না, দোহাই লাগে, আমাকে মেরো না। আমি জাওয়াত ভাইকে বলবো তোমাদের সব ডিমান্ড মেনে নিতে। আমাকে শুধু একবার পানি দাও, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পানি খাবি? দাঁড়া, তোকে পানি খাওয়ানোর ব্যবস্থা করছি। কাল্লু, নর্দমার পচা পানি নিয়ে আয়, এই জানোয়ারের তৃষ্ণা মেটানো দরকার। কাল্লু এক বালতি নোংরা পোকা ধরা পানি নিয়ে আসে। নাহিদের মুখ জোর করে চেপে ধরে। সেই পানি তার নাকে মুখে ঢেলে দেয়। নাহিদ কাশতে কাশতে রক্ত বমি করতে থাকে। তার দম বন্ধ হয়ে আসে। এরপর ওরা লাশটা পাঠিয়ে দেয় জাওয়াদের ঠিকানায়। বস, একটা কথা বলবো। হ্যাঁ বল। লেডি মাফিয়া জাওয়াতকে মারতে চায়। কেন? সেটা জানি না, তবে অনেক হিংস্র। জাওয়াদের নাগাল পাচ্ছে না। বুঝেছি। ওর ভাইয়ের মৃত্যুর খবর সব জায়গাতে ছড়িয়ে দে, বাকিটা আমি দেখছি কি করতে হবে। আর মায়ার উপরে নজর রাখ। ঠিক আছে বস। কাল্লু চলে যায়। ব্ল্যাক তার মুখ থেকে মাস্কটা খোলে, এরপর নিজের চুলগুলো ঠিক করে। ধীর পায়ে বের হয় স্টোরেজ থেকে। রনি রেডি হতে থাকে অফিসের জন্য। রনি তার ছোট বাসার
আয়নার সামনে দাঁড়িয়ে চশমাটা বারবার পরিষ্কার করছে। সে খুব সাধারণ একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে, চুলে তেল দিয়ে একদম গুছিয়ে আশ্রায় তাকে আরও বেশি হাবাগোবা দেখাচ্ছে। নিজের ওপর নিজেরই মাঝে মাঝে করুণা হয়, কিন্তু রনি শান্তিপ্রিয় মানুষ। সে কোনো ঝামেলা চায় না, কোনো কারোর সাথে বিবাদ চায় না। সে শুধু চায় শান্তিতে বেঁচে থাকতে। রনি যখন তার অফিসে পৌঁছায় তখন ঘড়িতে কাটায় কাটায় 9টা বাজে। অফিসের নাম সফট প্রো সলিউশন। অফিসের ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। অ্যাকাউন্টস সেকশনের বড় কামরায় তার বসার টেবিলটা একদম কোণায়। রনি নিজের সিটের দিকে এগোয়। ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ায় অফিসের বড় বস শওকত। শওকতের ভুঁড়িটা শার্টের বোতাম ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। তার হাতে একগাদা ফাইল। এই যে নবাবজাদা, বলি আসার সময় কি আপনার এখনো হয়নি? 9টা বাজার 5 মিনিট হয়ে গেছে, খেয়াল আছে? রনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে তোতলাতে শুরু করে। আসলে স্যার, রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, মানে রাস্তাঘাটে যা ঝামেলা। শওকত তাচ্ছিল্যভাবে হাসল। অফিসের বাকি কলিগরা তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। রনিকে অপমান করা এই অফিসের বিনোদনের একটা বড় অংশ। রাস্তাঘাটে ঝামেলা? তোর মতো হাবাগোবা ছেলের আবার কিসের ঝামেলা? কেউ কি তোর টিফিন বক্স চুরি করতে এসেছে? এই নে, এই ফাইলগুলোর হিসাব আজ লাঞ্চের আগে শেষ করবি। একটা সংখ্যা ভুল হলে তোর বেতন থেকে কেটে নেব। রনি ফাইলগুলো নেয়। সে জানে হিসাব সব ঠিকই আছে, কিন্তু শওকত সাহেব তাকে বিনা কারণে বকাঝকা করে আনন্দ পায়। রনি নিজের টেবিলে গিয়ে বসে কম্পিউটার লগ ইন করে। ঠিক সেই সময় পাশের টেবিল থেকে পিউ নামের এক মেয়ে টিপ্পনি কাটে। পিউ দেখতে সুন্দরী, কিন্তু তার মেজাজ খুব উগ্র। ওরে বাবা, রনি ভাই, মনে হয় রাতে কোনো ভূতের সিনেমা দেখেছেন। চোখ মুখ তো শুকিয়ে আমসি হয়ে গেছে। আচ্ছা রনি ভাই, আপনি কি আসলেই ছেলে নাকি অন্য কিছু? একটা তেলাপোকা দেখলেও তো আপনি চেয়ারে উঠে ভয়ে দাঁড়ান। আরে পিউ, ওকে কেন রাগাও? ও তো এই অফিসের একমাত্র সাথী সাবিত্রী পুরুষ, কারো দিকে ফিরেও থাকে না। মাঝে মাঝে ভাবি ওর চশমার কাজ কত মোটা হলে মানুষ এত গবেচারা হয়। রনি কারো কথার উত্তর দেয় না। সে নীরবে সব সহ্য করে। তার কানে এখন মায়ের সেই কথাগুলো বাজছে। এই শহরে টিকে থাকতে হলে বাঘ হতে হয়। রনি মনে মনে ভাবে বাঘ হওয়ার যোগ্যতা হয়তো তার নেই। সে তো স্রেফ এক টুকরো ঘাস, যাকে সবাই মারিয়ে চলে যায়। রনি এক মনে অ্যাকাউন্টিং সফটওয়্যারের ডেটা এন্ট্রি করতে থাকে। তার মাথার ভেতরে গত রাতে সেই আর্তচিৎকার আর রক্তের ছপছপ শব্দ অনুরতি হয়। সে বারবার এক গ্লাস পানি খায় নিজেকে শান্ত রাখতে। হঠাৎ অফিসের মেইন গেটে হইচই শুরু হয়। রনি দেখে 4-5 জন পুলিশ অফিসার ভেতরে ঢুকছে। তাদের সাথে আছে সেই কমিশনার মামুন। মামুনকে দেখে রনির কলিজা শুকিয়ে যায়। মামুনের চেহারা খুব গম্ভীর। সে সরাসরি ম্যানেজারের রুমে ঢুকে যায়। পুরো অফিসে নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর শওকত সাহেব ম্যানেজার রুম থেকে বেরিয়ে আসে। তার মুখ ফ্যাকাশে। সে রনির দিকে ইশারা করে। এই রনি, এদিকে আসো, কমিশনার সাহেব তোমাকে ডাকছে। রনি চেয়ার থেকে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীর পায়ে ম্যানেজারের রুমে ঢোকে। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভেতরে মামুন আর ম্যানেজার বসে আছে। মামুন রনিকে দেখে বলে, তোমার নাম রনি? তুমি কি গত রাতে বাণিজ্যিক এলাকায় রাস্তা দিয়ে বাসায় ফিরছিলে? রনির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে তোতলাতে কোনো মতে কথা বের করে। জি স্যার, আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, আমার তো দেরি হয়ে গেছিল। তুমি কি সেখানে কাউকে মারামারি করতে দেখছো, অথবা কোনো গাড়ি, কোনো সন্দেহজনক কিছু? রনি মনে মনে চিন্তা করে, সে যদি সত্য বলে দেয় তবে মায়া তাকে জ্যান্ত শেষ করে দিবে, আর যদি না বলে তবে পুলিশ তাকে ফাঁসিয়ে দিবে। সে বড় একটা ঢোক গিলে মিথ্যে বলার সিদ্ধান্ত নেয়। না না স্যার, আমি কিচ্ছু দেখিনি, আমি তো আমার মতো করে হাঁটছিলাম। আমার চশমাটা দেখুন, ঘোলাটে স্যার, আমি রাতে কম দেখি। মামুন বিরক্ত হয়ে ম্যানেজারের দিকে তাকায়। আপনাদের এই এমপ্লয়ি তো দেখি একটা তোতলা।
ওকে দিয়ে পুলিশ তদন্ত হবে না, ঠিক মতো কথাই বলতে পারে না। মামুন উঠে দাঁড়ায়। সে রনির সামনে গিয়ে তাকে একটু ধাক্কা দেয়। রনির টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে বাড়ি খায়। শোনো খোকা, এই শহরে অনেক বড় বড় ঘটনা ঘটছে। PM এর ছোট ভাই খুন হয়েছে। যদি কিছু জেনে থাকো আর না বলো, তবে জেলখানায় গিয়ে তুতলামি করতে হবে, মনে থাকে যেন। ও হ্যাঁ, তোমার কাছে কেন আসলাম জানো? কারণ ওই রোডে 3টে ছেলে খুন হয়েছে, আর খুনটা করছে মায়া, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। সিসি ক্যামেরায় তোমাকে দেখছিলাম, তাই এসেছি তোমার খোঁজে। মামুন বেরিয়ে যায়। ম্যানেজার রনিকে কড়া গলায় ধমক দেয়। যা এখান থেকে, অফিসের মান সম্মান সব ডুবিয়ে দিলি। পুলিশের সামনে এমনভাবে কাঁপছিস যেন তুই নিজেই খুনি। যা কাজ করবে। রনি রুম থেকে বেরিয়ে আসে। অফিসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। কেউ বলছে রনি নিশ্চিন্ত কোনো ক্রাইম দেখেছে, কিন্তু ভয় বলছে না। রনি তার টেবিলে ফিরে এসে দীর্ঘশ্বাস ফেলে। সে নীরবে সব অপমান সহ্য করে। তার মনে হচ্ছে চারপাশ থেকে দেয়ালগুলো তাকে চেপে ধরেছে। সে তো শুধু সাধারণ একটা জীবন চেয়েছিল, কিন্তু ভাগ্যের চাকা তাকে এক ভয়ঙ্কর গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। লাঞ্চের সময় রনি ক্যান্টিনে একা বসে আছে। তার টিফিন বক্সে আছে রুটি আর ভাজি। সে এক মনেই খাচ্ছে। এমন সময় পিউ আর সজল তার সামনে এসে বসে। সজল রনির টিফিন বক্স থেকে একটা রুটি টেনে নেয়। কি রনি ভাই, পুলিশ কেন আসলো? আপনি কি মায়ের সাথে প্রেম করছেন নাকি? শুনলাম মায়া নাকি ওই এলাকায় কাল খুব তাণ্ডব চালিয়েছে। না তো, আমি কেন প্রেম করব? আমিও ওদের চিনি না। আপনার শার্টে এটা কিসের দাগ রনি ভাই? কাদা নাকি রক্ত? রনি চমকে ওঠে। সে কাল কাদার গর্তে পড়েছিল, কিন্তু শার্ট আজকে সেটাই পরে এসেছে। সে নিজের শার্টের হাতা পরীক্ষা করে দেখে সেখানে ছোট একটা কালচে দাগ। সে তড়িঘড়ি করে হাতাটা লুকাতে চায়। এটা তো কালি, অফিসের কালি লেগেছে। কালই হবে। আপনার মতো মানুষের রক্ত মাখার সাহস নেই। জানিস সজল, কাল রাতে মায়া নাকি 3টে ছেলেকে মেরেছে। পুলিশ বলল যে রাস্তায় মায়া এসব করেছে ওই রাস্তায় নাকি রনিকেও দেখা গিয়েছে। রনি তাড়াতাড়ি খাবার শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। তার আর ভালো লাগছে না। সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখের পানি নিয়ে সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। রনি মুখ ধুয়ে আবার কাজে ফিরে যায়। দেশের প্রতিটি নিউজ চ্যানেলের নাহিদের খুনের নিউজটা প্রচার হচ্ছে। চ্যানেলের হেডলাইনে লেখা, প্রধানমন্ত্রী জৌদারের ছোট ভাই নাহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে তার ক্ষতবিক্ষত লাশ পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি কোনো গ্যাংস্টার গ্রুপের কাজ, আর এই গ্যাংস্টার গ্রুপের নাম হলো ব্ল্যাক ঈগল। কারণ লাশের পাশে একটি কার্ড পাওয়া গেছে, যেটা একটি ঈগলের। মন্ত্রী জাওয়াত সিগারেট টানছে আর ভাবছে ব্ল্যাক ঈগল গ্যাং তাহলে ওর কাজ শুরু করে দিয়েছে। ওদিকে মায়াও খবরটা দেখেছে। নিউজটা তার কাছে অনেক প্রিয় একটি নিউজ। মায়া তার গাড়িতে বসে ফোনে নিউজটা দেখছে। তার ফোনের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। নাহিদ কুলাঙ্গার ছিল, তার পরিণতি এমনই হওয়ার কথা। কিন্তু মায়ের মাথা এখন অন্যদিকে ঘুরছে। ব্ল্যাক ঈগল গ্যাংয়ের এক লোকের সাথে আজ তার দেখা করার কথা। নাহিদের মৃত্যুর পর এই মুহূর্তে ব্ল্যাক ঈগলের অবস্থান জানা খুব জরুরি। গাড়িটা বনানীর সিগন্যালে এসে আটকে যায়। দীর্ঘ জ্যাম। মায়া বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। প্রতিবার এইখানে জ্যামে পড়লে একটা 15 বছরের মেয়ে দৌড়ে আসতো। মেয়েটার নাম রুনা, হাতে থাকতো ফুল। মায়া যতবারই এখানে আটকা পড়েছে, রুনা হাসি মুখে ওর গাড়ির কাচের কাছে এসে দাঁড়াতো। মায়া সাধারণত কারোর সাথে নরম সুরে কথা বলে না, কিন্তু রুনার মায়া ভরা চোখের দিকে তাকালে সে কোনো এক বিচিত্র কারণে কয়েকটা ফুল কিনে নিত। কিন্তু আজ রুনার দেখা নেই। জ্যামটা যখন একটু ছাড়তে শুরু করে, গাড়িটা কয়েক ঘাত এগোতেই মায়া দেখে সামনে রাস্তার এক পাশে মানুষের জটলা। গোল হয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আর ভেতর থেকে ভেসে আসছে বুক ফাটানো কান্নার আওয়াজ। মায়ের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে ওঠে। সে গাড়ি থামায়। গাড়ি থামতেই মায়া আর রানা নেমে আসে।
মায়া ভিড় ঠেলে ভেতরে ঢোকে। ভেতরের দৃশ্যটা দেখে মায়ের মতো একজন পাষাণ লেডি গ্যাংস্টারের হাত পা যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে যায়। রাস্তার পাশের খোলা ড্রেনে উপর হয়ে পড়ে আছে রুনার নিথর দেহ। মেয়েটার গায়ের জামা কাপড় ছিঁড়ে খুবলে নেওয়া হয়েছে, সারা শরীরে কামড় আর নখের দাগ। পাশেই রুনার পঙ্গু বাবা মাটিতে বসে ধুলো মাখামাখি হয়ে চিৎকার করে কাঁদছে। আল্লাহ গো, আমার মাইয়াটার তুমি কেন নিয়ে গেল? ওর মারাই ওরে আমি কত কষ্ট করে পালছি, ওরে এভাবে বেইজ্জত কইরা মাইরা ফেললো। আল্লাহ, তুই কেন চইলা গেলি রে মা? রুনার বাবা রুনার নিথর শরীরটা টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু তার পঙ্গু পা দুটো তাকে সাহায্য করছে না। সে দুই হাতে নিজের বুক চাপড়াচ্ছে। মায়া চুপ করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, তবে এখন তার এসব দেখার সময় নেই। সে চলে আসার জন্য পা বাড়ায়। তখন রুনার বাবা আকাশ পানে চেয়ে চিৎকার করে বলতে থাকে, রুনা মারে, তোরে কি ওই হৃদয় মারছে? ক তুই কেন ওই শয়তানটার কথা বিশ্বাস করলি? এমপি জসিমের ছেলে হৃদয় তোর কাজের কথা বলে নিয়ে গেল, তুই তো ফুল বেচতি মা, কারোর কাছে তো হাত পাততি না। বড় লোক ঘরে গেছোস কামের লাইগা, না গেলে আজ মরতি না। নতুন জামাটা পইরা গেছিলি, ভালো একটা কাজ পাবি বইলা। কি করব আমি এখন? কার কাছে বিচার পামু? কেউ সাহায্য তো করে না মা আমাদের মতো গরিবকে। এমপি জসিমের নাম শুনতেই মায়া দাঁড়িয়ে যায়। ওর চোয়াল শক্ত হয়ে আসে। সে রানার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, এমপি জালিমটা যেন কে, চিনতে পারছিস তো রানা? ম্যাম, এই জসিম হলো প্রধানমন্ত্রী, জাওয়াদের কাজিন ভাই এর ঘনিষ্ঠ বন্ধু। এই মালটার বড় হাসপাতাল আছে শহরে, শুধু হাসপাতাল না, অনেক বড় বড় ড্রাগ সিন্ডিকেট ও সামলায়। ব্ল্যাক ইগল নাহিদকে মেরে ফেলার পর জাওয়াদ এখন এমনিতেই মানসিকতাভাবে দুর্বল, আর আপনি যদি ও ডানাত এই জসিমকে ধরেন তবে জাওয়াদ নিশ্চিত একদম ভেঙে পড়বে। তখন আপনি কারো সাহায্য ছাড়াই ওর কাছে সরাসরি পৌঁছতে পারবেন, আর জাওয়াদকে মারতেও পারবেন। মায়া কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলে, রানা, লোক ডাক, রাস্তা সব দিক থেকে আটকে দে। এই সিগন্যাল দিয়ে যেন একটা রিক্সাও পাস না হয়। টিওনো, ডিসি, জেলা প্রশাসক, এমনকি এলাকার মেয়র, এমপি না আসা অবধি এই রাস্তা বন্ধ থাকবে। এমপি জসিম যদি আসে তবে তাকে আজ সবার সামনে মারবো আমি, আর ওর ছেলে আসলে তো তাকে জবাই করব আমি। মায়ের হুকুম পাওয়া মাত্রই রানার লোকজন চারিদিক থেকে এসে রাস্তা দখল করে নেয়। বড় বড় ট্রাক আড়াআড়ি করে দাঁড় করিয়ে দেওয়া হলো। মানুষ অবাক হয়ে দেখছে এক লেডি গ্যাংস্টার রাস্তার মাঝখানে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। মায়া রুনার বাবার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে, তারপর বলে, চাচা, কাঁদবেন না। আপনার মেয়ের সাথে যারা এই কাজ করেছে তাদের রক্ত দিয়ে আজ এই রাস্তা ভিজিয়ে দেব। রুনা শুধু আপনার মেয়ে ছিল না, ও ফুল বিক্রি করে আপনার চিকিৎসা করাতো। ও কারোর কাছে হাত পাততো না, ইজ্জত বেচতে যায়নি। ওর মতো পবিত্র একটা মেয়েকে যারা এই অবস্থা করেছে তারা আজকে পরদিনের আলো দেখতে পাবে না, দেখবেও না। মায়া উঠে দাঁড়ালো। পাশে থাকা তার অন্য এক সহকারী দুজনকে ডাক দেয়। সুজন, তুই এক্ষুনি যা, কাফনের কাপড় নিয়ে আয়। আর বিজয়, তুই গিয়ে এলাকার সব মাস্তানদের নিয়ে আয়। সবাইকে বল মায়া ডাকছে। অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় এক উথাল পরিবেশ তৈরি হয়। শত শত সাধারণ মানুষ লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে আসে। তারাও স্লোগান দিচ্ছে, রুনার হত্যাকারীদের ফাঁসি চায়, লম্পট হৃদয়ের বিচার চায়। রুনার বাবা মানুষের ভিড়ে বসে রুনার পায়ের উপর মাথা রেখে বিলাপ করতে থাকে। আমার মাইয়াটারে কাজের কথা বইলা গাড়িতে তুলছিল হৃদয়, বলছিল ওর বাপের হাসপাতালে পরিষ্কার করার কাজ দিবে। আমার মাইয়াটা খুশিতে নতুন জামা পইরা গেল, এক রাত বাড়িতে ফেরেনি। এরপর এক রিক্সা চালক বলে আমার মাইয়ার লাশ পইরা গেছে ড্রেনের ভিতরে। জানোয়ারের দল আমার মাইয়াটারে সিরা সিরা খাইছে। মায়ের সারা শরীর কেঁপে ওঠে। সে পিস্তলটা শক্ত করে ধরলো। ওদিকে কিছু সময় পরে মিডিয়ার লোক হাজির, কারণ একটু আগেই তাদের নিউজের সিসি ক্যামেরার দ্বারা এই ফুটেজ লিক হয়, আর এটা করেছে কম্পিউটারের সামনে বসে থাকা রনি।
পুরো ঢাকা শহর আজ এক রণক্ষেত্র। একদিকে বনানী মোড়ে রুনার লাশ নিয়ে মায়ের অবরোধ, অন্যদিকে প্রধানমন্ত্রী জাওয়াদের ভাই নাহিদের খুনের খবরে প্রশাসন দিশেহারা। রাস্তায় গাড়ি একদম বন্ধ বললেই চলে। অফিসের কাজ শেষ করে রনি যখন নিচে নামে তখন দেখছে চারিদিক প্রায় শুনশান। রনির পরনে সেই সাধারণ সাদা শার্ট, চোখে মোটা চশমা, হাতে ধরা টিফিন বক্সটা সে শক্ত করে ধরে রাখে। তার কপালে চিন্তার ভাঁজ। সে চায় দ্রুত বাসায় ফিরে দরজা বন্ধ করে নামাজে বসতে। জটলা দেখে রনি মেইন রোড এড়িয়ে চলে। সে ভাবে বড় রাস্তা দিয়ে গেলে মারামারি ঝামেলা হবে, তার চেয়ে গলির ভেতর দিয়ে শর্টকাট যাওয়াই ভালো। রনি একটা সরু অন্ধকার গলির ভেতরে ঢোকে। এই গলির দুপাশে পুরনো দালাল, মাথার উপর মাকড়সার জালের মতো ঝুলে থাকা তার। গলিটা একদম নিস্তব্ধ, শুধু দূর থেকে থেকে আসছে পুলিশের সাইরেনের শব্দ। রনি গলির মাঝামাঝি আসতেই থমকে দাঁড়ায়। সামনে একটা ল্যাম্পপোস্টের নিচে দেখছে তিনটা ছেলে একটা মেয়েকে ঘিরে ধরেছে। মেয়েটা ভয়ে কুকড়ে সাবধানে দাঁড়িয়ে আছে। ছেলে তিনটার নাম তুষার, সবুজ আর আদনান। এরা এই এলাকার পাতিমাস্তান, যাদের কাজই হলো সাধারণ মানুষকে হয়রানি করা। তুষারের হাতে একটা জ্বলন্ত সিগারেট। সে ধোয়া ছেড়ে মেয়েটার মুখের উপর ধরছে আর বলছে, ঈদের রূপবতী, প্রতিদিন তো পাশ কাটিয়ে চলে যাস, আজ তোর পালানোর পথ নেই। এই একাকিত্ব জীবনে আমাদের একটু সময় দিবি না? ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, আমি টিউশনি শেষ করে বাসায় ফিরছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। সবুজ আর আদনান জোরে হেসে ওঠে। সবুজ মেয়েটার ওনার এক কোণ টেনে ধরে টান দেয়। মেয়েটা চিৎকার করে ওঠে। রনি দূর থেকে এসব দেখে ভয়ে কাঁপতে শুরু করে। তার ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক সেই সময় মেয়েটা দৌড়ে এসে রনির পেছনে লুকায়। সে রনির শার্টের হাতা খামচে ধরে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া আমাকে বাঁচান, এরা খুব খারাপ লোক, এরা আমাকে রোজ রাস্তায় টিজ করে, আজ তো আমাকে ছাড়ছেই না, দয়া করে আমাকে একটু বাসায় পৌঁছে দিন। রনি তোতলাতে তোতলাতে কাঁপা কাঁপা গলায় কথা বলার চেষ্টা করে। তার চোখের চশমাটা ভয়ে নিচে নেমে আসে কিছুটা। ভাইয়া, আপনারা মেয়েটাকে ছেড়ে দিন, ও তো বাসায় যাবে, ঝামেলা করবেন না প্লিজ। তুষার রনির দিকে এক নজর তাকিয়ে তাচ্ছিলের হাসি দেয়। সে এগিয়ে এসে রনির বুকে জোরে একটা ধাক্কা মারে। রনি টাল সামলাতে না পেরে রাস্তায় আছাড় খেয়ে পড়ে যায়। তার হাতে টিফিন বক্সটা ঝনঝন শব্দে দূরে ছিটকে গেল। কনুইটা কেটে গেছে। তুষার রনির কাছে দিয়ে হাতের আঙ্গুলে জুতার চাপ দিয়ে বলে, ওই শালা তোতলা চশমা ধাম, তুই আসছোস হিরো সাজতে, নিজের প্যান্ট সামলাতে পারিস না, আসছোস মেয়ে বাঁচাতে? যা এখান থেকে মাদার চোদ। আর লাগছে। তুষার হাত ছেড়ে দেয়। রনি ময়লা মাখামাখি অবস্থায় উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার চোখ দিয়ে পানি পড়ছে। সে মিনতি করে বলতে থাকে, আমি চলে যাচ্ছি, আপনারা ওকেও যেতে দিন, ও তো একটা মেয়ে, তাকে হ্যারেস্ট করবেন না। আদনান হাসতে হাসতে রনির বুকে এসে জোরে একটা লাথি মারে। রনি আবার দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করে। তুষার এগিয়ে এসে রনির মাথায় একটা টোক্কা দেয়। যা শালা তোতলা মাফিজ, আমাদের সাথে টক্কর দিবি? এই আদনান, মেয়েটার হাত ধরে থাকতো যেন পালিয়ে না যায়, আজ একে দিয়ে আমাদের আড্ডা জমবে। আদনান মেয়েটার হাত শক্ত করে ধরে টানতে শুরু করে। মেয়েটা চিৎকার করে কাঁদছে আর রনিকে বলছে বাঁচানোর জন্য। রনি মাটিতে পড়ে ডুকরে কাঁদছে। সে বারবার বলছে, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। তুষার রনির এই অসহায়ত্ব দেখে পৈশাচিক আনন্দ পায়। সে রনিকে আরও কয়েকটা লাথি মারে। রনি কুকড়ে গিয়ে মার সহ্য করে। সে কোনো প্রতিবাদ করে না। সে ভাবে মার খেয়ে যদি প্রাণটা বাঁচে তবেই মঙ্গল। রনি যখন দেখলো ওর মেয়েটাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, তখন সে কোনো মতে উঠে দাঁড়ায়। সে ল্যাংচাতে ল্যাংচাতে মেয়েটার দিকে হাত বাড়ায়, কিন্তু তুষার ঘুরে দাঁড়িয়ে রনির মায়ের নাম ধরে গালি দিয়ে বলে, শালা খাঙ্গির পোলা মাফিজ, তোর মতো মাদার তোর যদি আর এক পা আগাইছোস তবে তোরে দেয়ালে ঠেকাইয়া ঠেকাতে মারবো। যা তোর মায়ের বিছানায় গিয়ে শুইয়া থাক, আমাদের মতো মেয়ে তুই পাবি না, যা।
কথাটা কানে যেতেই রনির শরীরের ভেতর যেন একটা বিদ্যুৎ খেলে যায়। সে থমকে দাঁড়ায়। তার কান্নার বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ সে মার খেয়েছে, অপমান সহ্য করেছে, কিন্তু মায়ের নামে এই গালি তার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিল। রনির চোখের মনির রং মুহূর্তেই বদলে যায়। যে চোখে এতক্ষণ পানি ছিল সেখানে এখন জমাট বাঁধা অন্ধকার এসে ধরা দিয়েছে। রনি হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করে বলে ওঠে, দাঁড়া। রনির চিৎকার শুনে তুষার, সবুজ আর আদনান তিনজনই চমকে গিয়ে দাঁড়িয়ে যায়। তারা অবাক হয়ে রনির দিকে তাকায়। রনি দাঁড়িয়ে থাকার ভঙ্গি এখন আর আগের মতো কুঁচো নেই। সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চশমাটা খুলে পকেটে রাখে। তার চেহারার সেই হাবা গোবা ভাবটা উধাও। তুষার রেগে গিয়ে পকেট থেকে একটা ধারালো সুইচ গিয়ার চাকু বের করে। সবুজ আর আদনানও তাদের পকেট থেকে অস্ত্র বের করে রনির দিকে এগিয়ে আসে। ওরে বাবা তোতলা, মাফিজের তো বড় সাহস হয়ে গেছে। সালা মাদারচোদ, মাঙ্গির পোলারে আজকে মেরেই ফেলবো। এই আদনান, ওই মেরে ছাড়, একে তো পরে কোনো সময় খুঁজে পাবো। এই মালটারে আগে কাটবো। চল তো দেখি কত বড় জাল্লেদ হয়ে গেছে। মেয়েটা এই সুযোগে দৌড়ে পালিয়ে যায়। বিপদের সময় মেয়েটা একবারও রনির কথা চিন্তা করে না। রনি এক চিলতে মুচকি হাসি দেয়। তার হাসিতে যেন মৃত্যু খেলা করছে। তুষার রনির কাছে গিয়ে চাকুর আগা রনির গলার কাছে ধরে বলে, তোর তো খুবই সাহস রে। আমরা তিনজনের তুই একা। আজ তোর গোস্ত দিয়া বিরিয়ানি খাবো। কিছু বলার আছে শেষবারের মতো? রনি আবার সেই রহস্যময় হাসি দেয়। সে তুষারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। রনির কণ্ঠস্বর থেকে এখন আর তোতলামি শোনা যাচ্ছে না। আগুন নিয়ে খেললে হাত পোড়ার ভয় থাকে রে, কিন্তু আমার সাথে খেললে ছাই হওয়ারও সুযোগ পাবি না। কারণ আমি মোমবাতির শিখা নই যে ফু দিলে নিভে যাব। আমি সেই দাবানল যা পুরো শহর জ্বালিয়ে দিয়ে তবেই থামব। রনির এই কথা শুনে তুষাররা এক মুহূর্তের জন্য থমকে যায়। তারা বুঝতে পারে না এই ছেলেটার ভেতর থেকে এমন দানবীয় কণ্ঠ কিভাবে বের হচ্ছে। বনানী মোড়ের রাস্তায় একটা প্লাস্টিকের চেয়ার পেতে বসে আছে মায়া। তার ডান হাতে একটা লোড করা পিস্তল, যা সে নিজের উরুর উপর হাতের সাথে রেখেছে। তার সামনে সাদা কাফনে মোড়ানো রুনার নিথর দেহ। মায়ের চোখের দৃষ্টি স্থির, যেন সে কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণের অপেক্ষায় আছে। চারিদিকে হাজার হাজার জনতা আর মায়ের লোকেরাও বসা। ওদের হাতে হকি স্টিকার পিস্তল। মায়ের নির্দেশে তার বাহিনী পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। তাদের হাতে অত্যাধুনিক একটি AK-22 রাইফেলও আছে। একে একে ভিআইপিদের গাড়ি আসতে শুরু করে। প্রথমে আসে টিউনো, তারপর ডিসি আর পুলিশ সুপার। সাইরেনের শব্দে বাতাস ভারী হয়ে উঠলেও মায়ের সামনে এসে তাদের সব ক্ষমতা যেন উবে যায়। তারা গাড়ি থেকে নেমে মায়ের দিকে এগোয়। এটা আপনি কি করছেন? আইন নিজে হাতে নেবেন না, রাস্তা ছেড়ে দিন, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। মায়া ধীরে মাথা তোলে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে পিস্তলটা ডিসির নাকের ডগায় তাক করে বলে, আইন আইন রুনার মতো একটা বাচ্চাকে বাঁচাতে পারে না। সেই আইনের কথা আমার সামনে বলবেন না। আমি এখানে রাস্তা পরিষ্কার করতে আসিনি, আমি এসেছি হৃদয়কে নিতে। ওই কুত্তার বাচ্চাকে যতক্ষণ আমার সামনে না আনবেন ততক্ষণ আপনারা কেউ এখান থেকে জ্যান্ত ফিরবেন না। পুলিশ সুপার পেছনের দিকে সরে যায়। মায়ের চোখ মুখের হিংস্রতা দেখে তাদের কারোর সাহস নেই তাকে জোর করে তোলার। এমন সময় একটা পাজেরো গাড়ি ভিড় ঠেলে ভেতরে ঢোকে। গাড়ি থেকে নামে প্রধানমন্ত্রী জাওয়াদের কাজিন এমপি জসিম, তার সাথে বডিগার্ড, লোকবহর আর পুলিশ থাকলেও মায়ের বাহিনীর সামনে তারা এখন নিধিরাম সর্দার। জসিম ঘামতে ঘামতে মায়ের সামনে এসে হাত জোর করে দাঁড়ায়। মায়া মা, শান্ত। আমার ছেলে ভুল করেছে, হতে পারে, কিন্তু এভাবে কি বিচার হয়? জাওয়াদ ভাই জানলে তো তোমার সমস্যা হবে, তাই না? প্লিজ রাস্তা ছেড়ে দাও, আমার কোথাও বসে কথা বলি। মায়া চেয়ার থেকে দ্রুত উঠে দাঁড়ায়। সে জসিমের কলার চেপে ধরে তার গালে জোরে একটা চড় মারে। চড়ের শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। জসিমের ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। শালা শুয়োরের বাচ্চার, তোর জাওয়াদ ভাইকে গিয়ে বলিস মায়া কারো বাপকে চেনে না।
তোর ওই লম্পট ছেলেকে বের করা না হলে এই চরটা গুলিতে রূপান্তরিত হবে। 1 সেকেন্ড সময়ও নেব না। জসিম ভয়ে কাঁপতে কাঁপতেই তার লোকদের ইশারা দেয়। কিছুক্ষণ পর দুটো পুলিশ কনস্টেবল হৃদয়কে নিয়ে মায়ের সামনে আসে। হৃদয়ের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে রাগ আর সাহস। সে মায়ের দিকে তাকিয়ে হেসে বলে, কে রে তুই? তোর কথাতে আমাকে আসতে হবে কেন? কি করবি তুই আমার? কি প্রমাণ আছে যে আমি ওই মেয়েটাকে মারছি? সামান্য এক পথ শিশুর জন্য তুই প্রধানমন্ত্রীর আত্মীয়র ওপর হাত তুলিস? তোর সাহস আছে তো কম না? ঠিক সেই সময় রুনার পঙ্গু বাবা হামাগুড়ি দিয়ে সামনে আসে। সে হৃদয়ের পা লক্ষ্য করে থুতু দেয়। এই সেই জানোয়ার, এই সেই ছেলেটা আমার বাড়িতে আসছিল কাজের কথা বলতে, আমার রুনার এই নরপিশাচই নিয়ে গেছে। রুনার বাবার কথা শেষ হতে না হতেই পেছন থেকে আরো 2 জন বয়স্ক লোক এগিয়ে আসে। তাদের চোখে পানি, কিন্তু বুকে পাথর চাপা ক্ষোভ। শুধু রুনা না, এই জানোয়ারটা আমাদের মেয়েকেও কাজের কথা বলে নিয়ে গেছে। আজ 3 মাস হলো আমার মেয়ের মুখ দেখতে পারি না। ও নাকি বড়লোক বাড়িতে কাজ করে, কিন্তু আমাদের সাথে দেখা করতে দেয় না। মায়া আর ধৈর্য ধরে রাখতে পারে না। সে পিস্তলের বাট দিয়ে হৃদয়ের মুখে জোরে একটা বাড়ি মারে। হৃদয়ের সামনের 2 হাত ভেঙে নিচে পড়ে গেল। হৃদয় যন্ত্রণার চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ সুপার আর ডেসে এগিয়ে আসার চেষ্টা করলে রানার লোকজন রাইফেল উঁচিয়ে ধরে এগিয়ে আসলো। এক পা এগোলে সবার মাথা খুলে করে উড়িয়ে দেব। আজ বিচার হবে মায়ের স্টাইলে। মায়া হৃদয়ের চুলের মুঠি ধরে তাকে টেনে তোলে। সে হৃদয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, এবার সত্যি কথা বলবি কুত্তার বাচ্চা? না হলে তোর আঙুলগুলো একেবারে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কি করিস তুই মেয়েদের নিয়ে? হৃদয় তখন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। মায়া তাকে আবার লাথি মারে। ঠিক এমন সময় রানা মায়ার কাছে গিয়ে নিচু স্বরে কিছু একটা বলে। ম্যাম, মিডিয়ার লোকদের এক গোপন সোর্স থেকে সব তথ্য পাঠানো হয়েছে। সে রনি নামের ছেলেটা, যাকে আপনি একদিন রাস্তার হাবাগোবা বলেছিলেন, সে নাকি আড়ালে এসব প্রচার করছে। ও কম্পিউটারে খুব দক্ষ। এদের সব গোপন সার্ভার সে হ্যাক করে পুলিশ আর মিডিয়াকে মেল করে দিয়েছে। মায়া মনে মনে চমকে ওঠে। সেই ভীতু চশমা পরা তোতলা ছেলেটা এত বড় কাজ করেছে। মায়া রুনার কথা ভেবে নিজেকে সামলায়। সে হৃদয়ের বুকের উপর পা দিয়ে চাপা দিয়ে বলে, বল হারামি জানোয়ার, কি করিস মেয়েদের নিয়ে? হৃদয় যখন দেখে বাঁচার কোনো উপায় নেই, তখন সে গড়গড় করে সব বলতে শুরু করে। তার স্বীকারোক্তি শুনে উপস্থিত হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে যায়। আমি একা না, এই গরিব মেয়েদের আমি পাচার করতাম, যাদের দেহ খুব সুস্থ থাকতো। তাদের আমার বাবার হসপিটালে নিয়ে যাওয়া হতো। সেখানে আমাদের কিডনি আর লিভারের মতো অর্গানগুলো অপারেশন করে বের করে নেওয়া হতো। তারপর সেগুলো ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করে দিতাম। রোনাকেও সেভাবে নেওয়া হয়েছিল, কিন্তু ওর শরীরের কন্ডিশন একটু বেশি ভালো। শরীর দেখে আমাদের মাথা কাজ করেনি, তাই ওরে রেপ করে ড্রেনে ফেলে দিয়েছি। পুরো রাস্তায় এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তারপর শুরু হয় তাণ্ডব। মায়া এক মুহূর্ত দেরি না করে হৃদয়ের পেটে জোরে লাথি মারে। মায়া, আমার ছেলে মরে যাবে, ওকে ছাড়ো। চুপ শালা। ওকে মেরো না। টাকা চাইলে সেটা দেবো, বলো কত চাও, তবু ওকে মেরো না। মায়া হৃদয়কে টেনে নিয়ে রাস্তার উপর ফেলে। হাজার হাজার মানুষের সামনে মায়া হৃদয়ের ওপর পৈশাচিক নির্যাতন শুরু করে। সে হৃদয়ের 2 হাতে পিস্তলের গুলি চালায়। হৃদয় যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না। এমনকি তার বাবা জসিমও ভয়ে চুপ হয়ে গেছে। যে মেয়েদের শরীরের অঙ্গ তুই বিক্রি করছিস, তার জানিস কতটা কষ্ট পেয়েছে? তুই কি জানিস রুনার বাবা 1 গ্লাস পানি কেনার সামর্থ্য রাখে না, অথচ তুই তার মেয়ের জীবন নিয়ে ব্যবসা করেছিস? মায়া বুট জুতো দিয়ে হৃদয়ের বুকের উপরে জোরে জোরে লাথি মারতে থাকে কয়েকবার। পুলিশের সামনেই মায়া একটা ভারী লোহার রড নিয়ে হৃদয়ের মাথায় জোরে বাড়ি মারে। হৃদয়ের মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আসে। ছটফট করতে করতে একসময় হৃদয়ের দেহটা নিথর হয়ে যায়। মায়া নিজের
রক্ত মাখা হাতটা প্যান্টে মুছে উঠে দাঁড়ালো। এই গল্পটির লেখক আবির হাসানের নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। সে ডিসি আর পুলিশ সুপারের দিকে তাকায়। তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়া জসিমের দিকে তাকিয়ে বলে, তোর ছেলেকে তুই ড্রেনেই কবর দিস জসিম, আর তোর প্রধানমন্ত্রী জাওয়াদকে বলিস মায়া এখনো শেষ হয়নি, তার সাথে তো হিসাব বহু আগে থেকেই বাকি রে। তোর ছেলেকে মারলাম, এবার জাওয়াদের পালা। মায়া পিস্তলটা কোমরে গুজে নিয়ে রানার সাথে নিজের গাড়ির দিকে এগোয়। ওর লোকদের বলে রুনার দাফনের ব্যবস্থা করতে, আর ওর বাবাকে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেয়। মায়া যখন গাড়িতে উঠে তখন তার মনে পড়ে সেই রনি ছেলেটার কথা, যে আড়ালে থেকে এমন এক জাল বিছিয়েছে যাতে হৃদয়ের মতো হারামি ধরা পড়েছে। মায়া বুঝতে পারে রনি যতটা ভীতু দেখায় তার চেয়েও বড় কোনো রহস্য তার ভেতরে লুকানো আছে। তুষার যখন চাকুর ডগা রনির গলার কাছে ধরে হাসছে, ঠিক সেই মুহূর্তে রনিও হাসতে শুরু করে। তুষার ছুরিটা ঢোকাতে যাবে তখনই রনি তার হাতটা তুষারের হাতের ফাঁকে ঢুকিয়ে এক নিমিষে তুষারের কবজিটা ধরে এমন জোরে মোচড় দেয় যে হাড়টা মরাত করে শব্দ হলো। সবাই যেন কেঁপে ওঠে। তুষারের হাত থেকে ছুরিটা ফসকে নিচে পড়তে থাকে, কিন্তু সেটা মাটিতে পড়ার আগে রনি ওটা এক হাত দিয়ে ধরে নেয়। এক মুহূর্তের ব্যবধানে রনি সেই ধারালো ছুরিটা শক্ত করে ডান হাতে চেপে ধরে, সরাসরি তুষারের গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। তুষারকে নড়ার কোনো সুযোগ দেয় না সে। কলকল করে গরম রক্ত ছিটকে বের হয়ে আসে। রনির চশমার কাচ, তার সারা মুখ আর সাদা শার্ট মুহূর্তেই লাল রক্তে ভিজে যায়। যন্ত্রণায় তুষারের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চায়। সে গোঙাতে গোঙাতে হাঁটু গেড়ে বসে পড়ে। রনির ছুরিটা হ্যাসকার টানে বের করে তুষারের বাম চোখ বরাবর ঢুকিয়ে দিল, তারপর তাকে ছেড়ে দেয়। তুষারের দেহটা ধপ করে নিচে পড়ে স্থির হয়ে গেল। বাকি দুজন মানে সবুজ আর আদনান। রনির এই অমানসিক রূপ দেখে ভয়ে স্থির হয়ে গেছে। তারা আতকে পেছনে সরে যায়। তারা বিশ্বাসই করতে পারছে না এই হাবা গোবা গবেষচারা তোতলা ছেলেটা এমন কিছু করবে। আদনান যখন দেখে তার বন্ধু মারা গেছে, সে রাগের মাথায় রনির দিকে ছুটে আসে। রনি এক চুলও নড়ে না। সেই নিচু হয়ে দেয়ালের পাশে থাকা একটা ইট তুলে নিল। আদনান কাছে আসতেই রনি ইট দিয়ে আদনানের কপালে জোরে এক বাড়ি দেয়। আদনান ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে রনি তার উপর ঝাঁপিয়ে পড়ে। রনি ইটটা দিয়ে পরপর 6 বার আদনানের মাথায় বীভৎসভাবে আঘাত করতে থাকে। প্রতিটি বাড়ির সাথে সাথে আদনানের মাথার খুলি থেতলে যাচ্ছে। রক্ত আর মগজ ছিটকে রনির শার্টের হাতা লাল করে দিল। আদনানের নিথর দেহটা যখন স্তব্ধ হয়ে যায়, রনি তখনও থামছে না। তার মুখ জুড়ে এক নিষ্ঠুর তৃপ্তি। সবুজের কলিজা ফেটে যাওয়ার দশা। সে চিৎকার করতে গিয়েও গলার স্বর হারিয়ে ফেলে। ভয়ে সবুজ উল্টো দিকে দৌড়ে পালাতে শুরু করে। রনি তার হাতে থাকা রক্ত মাখা ইটটা সবুজের দিকে ছুঁড়ে মারে। ইটটা সবুজের গোড়ালিতে লাগাতেই সে মুখ থুবড়ে পড়ে যায়। রনি ধীর পায়ে এগিয়ে যায় ওর দিকে। সে সবুজকে টেনে দেওয়ালের কাছে নিয়ে আসে। রনি কোনো কথা বলে না। সে সবুজের চুল ধরে তার মাথাটা দেয়ালের সাথে দমাদম বাড়ি মারতে শুরু করে। মারতে মারতে সবুজ না মরা পর্যন্ত রনি এক মুহূর্তের জন্য বিরতি দেয় না। দেয়ালটা এখন যেন রক্তের আলপনায় ভরে গেছে। সবুজের নিঃশ্বাস বন্ধ হতেই রনি তাকে আবর্জনার স্তূপের উপর ফেলে দিল। রনি নিজের রক্ত মাখা হাতটা নিজের প্যান্টের সাথে মুছে নিল। সে মৃতদেহগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে শুরু করে, আমার নীরবতা তোদের জন্য আশীর্বাদ নয়, ওটা ঝড়ের আগের নিস্তব্ধতা ছিল। চিৎকার করে গলা ফাটানোটা সস্তা কুকুরের কাজ। বাঘ যখন গর্জন না করে থাবা দেয়, তখন গর্জনের আওয়াজ হয় না, শুধু রক্ত ঝরে। সহ্য করেছি মানে এই না যে আমি ফেরেস্তা হয়ে গেছি। সহ্য করছি কারণ তোদেরকে শেষ করার মোক্ষম মুহূর্তটা এখনো আসেনি। হা হা হা।
ঠিক সেই সময় গলির মোড়ে একটা কালো মাইক্রো বাস এসে থামে। গাড়ি থেকে 8 জন সুঠাম দেহি ছেলে নেমে আসলো। তাদের সবার হাতে পিস্তল। তারা রনির সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। রনি তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। কাজ শেষ, জঞ্জালগুলো পরিষ্কার করে ফেল। ছেলেগুলো দ্রুত বডিগুলো গাড়িতে তুলতে শুরু করে। রনি তার পকেট থেকে একটা রুমাল বের করে চশমাটা পরিষ্কার করে নিল। সে আবার সেই চশমাটা পরে ফেলে। তার চেহারার খুনি ভাবটা 1 সেকেন্ডের মধ্যে মুছে গিয়ে আবার সেই হাবাগোবা অ্যাকাউন্টেন্টের রূপ ফিরে আসে। সে তার টিফিন বক্সটা কুড়িয়ে নিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়। শহরের এক গোপন ভিআইপি বাংকারের ভেতরে পরিবেশটা এখন যেন গম্ভীর হয়ে আছে। চারিদিকের দেয়ালগুলো শব্দরোধী, দামি কালো মার্বেল পাথরে মোড়ানো। রুমের এক কোণে একটা বিশাল লেদারের পাঞ্চিং ব্যাগ ঝুলছে। প্রধানমন্ত্রী জাওয়াদ, যার এক ইশারায় পুরো দেশ চলে, সে এখন উন্মাদের মতো সেই ব্যাগে ঘুষি মারছে। জাওয়াদের পরনে কেবল একটা কালো ট্রাউজার, খালি গা। তার পেশি যুগলে শরীরে ঘাম চুয়ে পড়ছে। প্রতিটি ঘুষি যখন ব্যাগে লাগছে তখন একটা কেমন বিভৎস শব্দ হচ্ছে, যেন ব্যাগের ভেতরে বালু নয়, শক্ত কোনো মাংস রাখা। ঠিক সেই সময় দরজার কাচ সরিয়ে ভেতরে ঢোকে পুলিশ কমিশনার মামুন আর এমপি জসিম। কমিশনারের কপালে টেনশনে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। জসিমের অবস্থা আরও করুণ। তার চোখ দুটো লাল হয়ে আছে, কান্নায় ভেঙে পড়া চেহারা। তারা দুজন জাওয়াদের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু জাওয়াদ তাদের দিকে একবারও তাকায় না। সে এক নাগাড়ে ঘুষি মেরেই যাচ্ছে। প্রতিটি আঘাতে ব্যাগটা যেন একটু একটু করে দুলছে। স্যার, ভয়ঙ্কর খবর তো জানেনই। কমিশনার মামুন আমতা আমতা করে কথা বলার চেষ্টা করে। জাওয়াদ থামে না। কমিশনার আবার বলতে শুরু করে। স্যার, আপনার ছোট ভাই নাহিদকে ওকে নৃশংসভাবে মারা হয়েছে। আমরা খবর পেয়েছি এটা ওই গ্যাংস্টার ব্ল্যাক ইগলের কাজ। ওরা সরাসরি আপনার গায়ে হাত দিয়েছে স্যার। জসিম এবার ডুকরে কেঁদে ওঠে। সে জাওয়াদের পা জড়িয়ে ধরার ভঙ্গিতে এগিয়ে যায়। ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার একমাত্র ছেলে হৃদয়কে ওই শরীরের বাচ্চা মায়া রাজপথে সবার সামনে মেরে ফেললো। পুলিশ কমিশনার ডিসি দাঁড়িয়ে দেখলো, কেউ আমার ছেলেকে বাঁচাতে পারলো না। এই শালির এত বড় সাহস যে আপনার ছেলেকে পুলিশদের সামনে খুন করে ফেললো। আমি আমার কলিজার টুকরোকে বাঁচাতে পারলাম না ভাই। জাওয়াদ তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার ঘুষির গতি আরও বেড়ে যায়। জসিম আর কমিশনার একে অপরের দিকে তাকায়। তারা ভাবছে জাওয়াদ কি শোকে পাথর হয়ে গেছে, নাকি সে রেগে গিয়ে এখনই কোনো ধ্বংসযজ্ঞ শুরু করবে। জসিম আবার বলতে থাকে, ভাই, এই মায়া মেয়েটা এখন লেডি মাফিয়া সাজছে। সে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। আপনি কিছু একটা করেন। দেশটা তো রসাতলে যাচ্ছে। আপনার ভাইকে মারলো ব্ল্যাক ইগল আর আমার ছেলেকে মারলো মায়া। ওরা একজোট হয়ে আপনাকে শেষ করতে চায়। জাওয়াদ হঠাৎ ঘুষি মারা থামায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আঙুলের ইশারা করে। রুমের কোণ থেকে অত্যন্ত সুন্দরী এক তরুণী বেরিয়ে আসে। তার হাতে একটা দামি কাচের গ্লাস, যাতে মদ আছে। মেয়েটি নিচু হয়ে জাওয়াদকে গ্লাসটি এগিয়ে দেয়। জাওয়াদ এক চুমুকে পুরো মদ শেষ করে গ্লাসটা পাশে ছুঁড়ে ফেলে দেয়। টেবিল থেকে একটা ধবধবে সাদা তোয়ালে নিয়ে সে নিজের ঘাম ভেজা শরীর আর হাত মুছতে থাকে। তারপর সে ধীর পায়ে গিয়ে একটা বিশাল মখমলের চেয়ারে আরাম করে বসে। তার চোখের দৃষ্টিতে এখন কোনো আবেগ নেই, আছে এক গভীর শূন্যতা, যা দেখলে যে কারোর কলিজা শুকিয়ে যাবে। কি সমস্যা তোমাদের? এত ঘাবড়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের যে কুকুরের মতো হাঁপাচ্ছ? কমিশনার মামুন কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসে। স্যার, পরিস্থিতি খুব খারাপ। আপনার ভাই মরছে। আর কে মারছে জানেন? ওই কুখ্যাত গ্যাংস্টার ব্ল্যাক ইগল। ওরা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আর ভাই, আমার ছেলে হৃদয়কে ওই মায়া নিজ হাতে মারছে। ওই মায়া মেয়েটার এত দাপট পুলিশদের সামনে আমার ছেলেকে রাস্তায় ফেলে পিটিয়ে মারলো। আমি বিচার চাই ভাই, এই মায়া রক্ত চাই। জাওয়াদ চেয়ারে হেলান দিয়ে বসে একটা অদ্ভুত হাসি দেয়। সে জসিমের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। জাওয়াদের কণ্ঠস্বর এখন একদম নরম করে বলে, ভেঙে যা আর গুছিয়ে নেওয়া দুটোর মাঝখানে সময়টাই হলো আসল খেলা। আমি চিৎকার করে কাউকে ভয় দেখাই না জসিম।
আমি নিঃশব্দে মানুষের সাম্রাজ্য দোলে মিশিয়ে দিতে পছন্দ করি। কেউ যখন ভাবে আমি হারিয়ে গেছি, তখনই সে দেখবে তার পায়ের নিচের মাটি আমি সরিয়ে দিয়েছি। নাহিদ মরছে মরুক, ও তো দুর্বল ছিল। আর তোর ছেলে, ও তো লম্পট ছিল। আমার সাম্রাজ্যে অকার্য জিনিসের কোনো জায়গা নেই। কমিশনার আর জসিম স্তব্ধ হয়ে জাওয়াদের কথা শুনছে। জাওয়াদ উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের শহরের আলো দেখা যাচ্ছে। সে আবার বলতে শুরু করে, এই যে শহর দেখছো, এটা এখন আমার হাতের তালুর ওপর রাখা এক ফোঁটা পানির মতো। আমি চাইলে এটা পান করতে পারি, আবার চাইলে ফেলে শুকিয়ে দিতে পারি। বিলাকিকাল একটা মশা মাত্র। মশা যখন রক্ত খায় তখন সে ভাবে সে জিতে গেছে, কিন্তু সে জানে না তার ওরা জায়গা আমার হাতের থাবার বন্দি। কিন্তু ভাই, এদের থামাবো কি করে? মায়া তো এখন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। জাওয়াদ ঘুরে তাকায়। তার চোখে এক পৈশাচিক আভা। মায়া, ওই মেয়েটাকে তো আমি চিনি। ওর বাবাকে তো আমি উপরে পাঠিয়েছি। মায়া আবার লেডি মাফিয়া হলো কবে? সিংহের মেয়ে কখনো শিয়াল হয় না। আমি জানতাম ও একদিন মাথা তুলে দাঁড়াবে, কিন্তু আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা ওর এখনো হয়নি। ও স্রেফ একটা গুড়ি, যা শুধু আমি ছাড়ছি বলে ও বাতাসে নাচছে। কথা বলতে বলতে জাওয়াদ হঠাৎ করে সে পাঞ্চিং ব্যাগটার দিকে তাকায়। সে তার ডান হাতটা তুলে ইশারা করে। একটা মেয়ে এসে পাঞ্চিং ব্যাগটা নামিয়ে দেয়। দড়ি খুলে দিতেই একটা ধপ করে কিছু পড়ার শব্দ হয় এবং ভারী পাঞ্চিং ব্যাগটা থেকে জোরে মেঝের ওপর পড়ে। জসিম আর কমিশনার মামুন আটকে ওঠে যখন দেখে ব্যাগটার ভেতর থেকে বালু নয়, বেরিয়ে আসে একটা মানুষের রক্তাক্ত লাশ। লাশটা বিকৃত হয়ে গেছে, সারা শরীর ফেটে রক্ত বের হচ্ছে। কমিশনার মামুন লাশটার চেহারা দেখার চেষ্টা করে এবং ভয়ে 2 পা পিছিয়ে যায়। স্যার, এত ব্ল্যাক ইগল গ্যাংয়ের বাম হাত বিল্লু। বিল্লু তো কাল্লুর ছোট ভাই। আপনি একে ব্যাগের ভেতর ভরে ঘুষি মারছিলেন। জাওয়াদ জোরে শব্দ করে হাসতে শুরু করলো। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল মৃত্যুর প্রতিধ্বনি। কাল্লু ভাবছিল তার ভাইকে আমার ডেরায় পাঠিয়ে আমি টের পাবো না। বিল্লুকে আমি 3 দিন ধরে ব্যাগের ভিতর জ্যান্ত রেখে ঘুষি মেরেছি। আজও মুক্তি পেল। কাল্লুকে লাশটা পাঠিয়ে দিস। ওকে বলিস ভাই হারানোর শোকটা যেন বেশি দিন না থাকে, কারণ কাল্লু নিজেও খুব জলদি ওর ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। জসিম এবার ভয়ে কাঁপছে। সে বুঝতে পারছে জাওয়াদ কতটা ভয়ঙ্কর হতে পারে। জাওয়াদ জসিমের দিকে এগিয়ে আসে এবং তার কাঁধে হাত রাখে। জসিম, রাজনীতিতে আবেগ চলে না। আমি যখন কাউকে মারি তখন তার বংশ ধ্বংস করি। লাকিগল আর মায়া ওরা ভাবছে ওরা আমাকে আমন্ত্রণ করছে, আসলে ওরা আমার পাতা জালে পা দিচ্ছে। বাঘ যখন শিকার ধরতে চায় তখন সে কিছুক্ষণ নড়ে না, তার মানে এই না বাঘ মরে গেছে। জাওয়াদ তোয়ালেটা দিয়ে আবার নিজের হাত মুছে। তার প্রতিটি কথা যেন খুবই ভয়ঙ্কর শোনায়। দুনিয়ার 2 ধরনের মানুষ থাকে, একদল যারা ইতিহাস পড়ে আর একদল যারা ইতিহাস গড়ে। আমি ইতিহাস গড়ি রক্ত দিয়ে। মায়াকে বলো তার বাবার অসমাপ্ত কাজটা আমি শেষ করব, আর ব্ল্যাকিগলকে বলো তাদের পাখা ধরাটার সময় হয়ে গেছে। যাও এখন বিল্লুর লাশটা ওদের কাছে পাঠিয়ে দাও। জসিম আর কমিশনার মামুন প্রায় দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। জাওয়াদ আবার অন্ধকার বাক্যাদের নিস্তব্ধতায় ফিরে আসে। সে জানালার কাচের নিচে নিজের প্রতিবিম্ব দেখে। সে বিড়বিড় করে বলে, খেলা তো এখন শুরু হবে। পরের দিন সকাল হয়। মায়া তার এলাকার একটা চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। তার চারপাশে রানা আর তার অনুসারীরা দাঁড়িয়ে আছে। মায়া আয়েশ করে চা খাচ্ছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে টিফিন বক্স হাতে অফিসের দিকে যাচ্ছিল রনি। তার পরনে আজ একদম পরিষ্কার আকাশি রঙের শার্ট। রানা রনিকে দেখতে পেয়ে মায়াকে ইশারা করে। মায়া হাসি মুখে রনিকে ডাক দেয়, এই যে হাবা ছেলে, মিস্টার রনি, এদিকে আসো। রনি মায়ের ডাক শুনে যেন আসমান থেকে পড়ে। সে ভয়ে থমকে দাঁড়ায়। তার টিফিন বক্স ধরা হাতটা কাঁপতে শুরু করে। সে ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যায়। আমতা আমতা করে বলে, মায়া আপু, আপনি এখানে? রনি মায়ার সামনে গিয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন সে এখনই জ্ঞান হারাবে। মায়া রনির এই কাচুমাচু অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে। সে রনির সামনে গিয়ে দাঁড়ায়। রনি ভয়ে 1 কদম পিছিয়ে যায় এবং নিজের চশমাটা নাকের উপর ঠিক করে। কিরে, তুই দেখি এখনো সেই ভিতর ডিমই আছিস।
শুনলাম তুমি নাকি অনেক কম্পিউটার দক্ষ। না না আপু, আমি তো রাতে ঘুমাচ্ছিলাম, আমি কিছু জানি না, দয়া করে আমাকে মারবেন না, আমি জাস্ট অফিসে যাচ্ছি। মায়া রনির চিবুক ধরে একটু নড়িয়ে দেয়। রনি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, তার গাল দুটো লাল হয়ে ওঠে। মায়া রনির এই শিশুসুলভ আচরণ দেখে খুব মজা পায়। তার আশেপাশে থাকা রানারাও হাসতে শুরু করে। তুমি সত্যি একটা অদ্ভুত জিনিস। এই শহরে মানুষ রক্ত দেখে হাসে, আর তুমি আমার ছায়া দেখেই প্যান্টে পানি করে দাও। যাও অফিসে যাও, দেরি হলে তো আবার তোমার বস তোমাকে বকবে। আমি ভয় পাই না, আমার অনেক সাহস। তাই নাকি? কি সাহস শুনি। আই লাভ ইউ। কথাটা বলেই রনি মায়ের ডান গালে চুমু দিয়ে দৌড়ে চলে যায়। মায়া তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রনি এটা কি করলো? সে তখনও গালে হাত দিয়ে রাখা। ওর লোকেরা এগিয়ে রনিকে ধরার জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু মায়া থামিয়ে দেয়। কয়েকদিন কেটে যায়। প্রতিদিন রনির জন্য মায়া রাস্তায় অপেক্ষা করে, আর রনি মায়াকে দেখলেই পালায়। মায়া রনিকে পছন্দ করে ফেলেছে। আজ শহরের এক গোপন আস্তানায় বসে আছে মায়া। মায়ার সামনে একটা কাঠের চেয়ারে কুঁকড়ে বসে আছে রনি। তাকে অফিসের সামনে থেকে রানা গিয়ে তুলে নিয়ে এসেছে। রনি ভয়ে চারপাশে তাকাতে থাকে। মায়ের হাতে একটা এনক্রিপ্টেড পেনড্রাইভ। সে জানে এই ড্রাইভে প্রধানমন্ত্রী জাওয়াদের বিরুদ্ধে এমন কিছু গোপন নথিপত্র আছে যা ফাঁস হলে জাওয়াদের ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু ফাইলগুলো এমনভাবে লক করা যে কোনো সাধারণ হ্যাকার তা খুলতে পারছে না। মায়া টেবিলের ওপর রাখা ল্যাপটপটা রনির দিকে ঠেলে দেয়। সে এক দৃষ্টিতে রনির ভীতু চেহারার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, শোন রনি, আমি জানি তুই এই শহরে নিজেকে খুব ছোট মনে করিস, কিন্তু আমি খবর নিয়েছি তুই কম্পিউটারের কাজে অনেক দক্ষ। এই ড্রাইভের ভেতরে কিছু ফাইল আছে, ডিকোড করতে হবে। কাজটা করে দে, বিনিময়ে তোকে আমি অনেক টাকা আর প্রোটেকশন দেব। আজ থেকে এই শহরে কেউ তোকে ছোঁয়ার সাহস পাবে না। মায়ার কথা কেউ অমান্য করে না, তুইও করবি না। রনি ল্যাপটপের দিকে তাকায়, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে ঢোক গিলে। তার হাত কাঁপছে, চশমাটা বারবার নাকের ডগায় নেমে আসছে। কিন্তু আমি তো এসব ঝামেলায় থাকতে চাই না আপু। আমি জাস্ট সাধারণ একটা জব করি। আমার মা অনেক সহজ সরল মানুষ, তিনি এসব ঝুট ঝামেলা জানলে আমাকে অনেক বকবে। তাছাড়া প্রধানমন্ত্রী জাওয়াদের বিরুদ্ধে কাজ করা মানে তো নিজের কবর নিজে খোঁড়া। আমি খুব ভয় পাচ্ছি। রনি এই কথা শুনে মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে রনির পেছনে গিয়ে দাঁড়ালো এবং তার কাঁধে হাত রাখে। রনি ভয়ে একদম কাঠ হয়ে যায়। মায়া ঝুঁকে পড়ে রনির কানের খুব কাছে, নিজের মুখ নিয়ে আসে। রনি মায়ের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ পায়, যা তার স্নায়ুগুলোকে আরো বেশি উত্তেজিত করে তোলে। তোর এই সহজ সরল মুখটা আমার খুব ভালো লাগে রনি। এই অন্ধকার দুনিয়ায় সবাই শিয়াল, সবাই সুযোগ পেলেই কামড় দেয়, শুধু তুই একটু আলাদা। তোর চোখের কোণে শয়তানি নেই, ভয় নেই, আমি আছি তো। মায়া যাকে আগলে রাখে, খোঁজ যাওয়াদও তার লোম ছিঁড়তে পারে না। আজ থেকে তুই আমার সাথে সাথে থাকবি, তোর যা যা লাগবে আমি দেব, শুধু এই ফাইলটা আমাকে খুলে দে। মায়ের স্পর্শে রনি আরো বেশি ঘাবড়ে যাওয়ার অভিনয় করে। সে কিবোর্ডের ওপর হাত রাখে, তার আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর চলতে শুরু করলো। মায়া অবাক হয়ে দেখে যে ছেলেটা কথা বলতে তোতলায়, তার আঙ্গুলগুলো কম্পিউটারে কতটা দ্রুত চলে। রনি মনে মনে হাসে। সে জানে এই ফাইলগুলো আসলে কি, কারণ সে নিজে এগুলো এক সময় জাওয়াদের সার্ভার থেকে নিজের জন্য সরিয়ে ফেলেছিল। কিন্তু মায়ের সামনে সে একজন বোকাশোকা হ্যাকার সাজার চেষ্টা করে। আপু, এই ফাইলগুলো অনেক ভয়ঙ্কর লেয়ার দিয়ে ঢাকা। জাওয়াদের লোকেরা অনেক বুদ্ধিমান। আমি চেষ্টা করছি, কিন্তু আমার খুব পানি তৃষ্ণা পাচ্ছে, বুকটা ধরফর করে কাঁপছে আমার। মায়া পাশের টেবিল থেকে এক গ্লাস পানি রনির দিকে বাড়িয়ে দেয়। রনি এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে ফেলে। মায়া এক দৃষ্টিতে রনির দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে এই ভীতু ছেলেটার মাঝে এমন কিছু আছে যা তাকে বারবার টানে। আমার এই ফাইলটা দরকার রনি, কারণ এখানে ব্ল্যাক ইগলের পরিচয় আছে। তাকে দরকার আমার। সে ছিল আমার বাবার খুব কাছের মানুষ। আমার বাবা আর বেঁচে নেই। আমার
সবার সাহায্যে জাওয়াদের কাছে পৌঁছাতে হবে রনি। আচ্ছা, আমি তাহলে ওপেন করার চেষ্টা করছি। জাওয়াদের বিরুদ্ধে যুদ্ধে রনি হতে পারে মায়ার সবচেয়ে বড় অস্ত্র। রনি কাজ শুরু করে দেয় আর মায়া তার পাশে দাঁড়িয়ে গভীর চোখে রনিকে পর্যবেক্ষণ করতে থাকে। ঘরের নিস্তব্ধতায় শুধু কিবোর্ডের খটখট শব্দ শোনা যায়। শহরের এক প্রান্তে পুরনো এক পরিত্যক্ত গুদাম ঘর আছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নোনা ধরা দেয়াল দিয়ে বৃষ্টির পানি চুয়ে ভেতরে ঢুকছে। চারিদিকে জং ধরা লোহার স্তূপ আর ভাঙা কাঠের বাক্স। কিন্তু এই জীর্ণ গুদামের ভেতরেই এখন চলছে এক ভয়ঙ্কর গোপন বৈঠক। রুমের মাঝখানে একটা কাঠের টেবিল, তার ওপর রাখা আধুনিক সব আগ্নেয় অস্ত্র। টেবিলের একপাশে দাঁড়িয়ে আছে এক যুবক, তার পরনে কালো লেদার জ্যাকেট, গলার কাছে একটা ঈগলের ট্যাটু। তার চোখে চশমাটা এখন নেই, পরিবর্তে সেখানে জ্বলছে এক জোড়া রাগী আর খুনে দৃষ্টি। এই সেই রনি যাকে মায়া অ্যাকাউন্টেন্ট হিসেবে চেনে, কিন্তু আড়ালে সেই হলো এই শহরের ক্রাশ কুখ্যাত মাফিয়া কিং ব্ল্যাক ঈগল। রনির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কাল্লু আর তার বিশ্বস্ত লোকেরা। কাল্লু একটু হেসে রনির দিকে তাকায়। বস, মায়া ম্যাডাম তো পুরোপুরি আপনার প্রেমে পড়ে গেছে। উনি তো জানেই না যে আপনি ওনাকে কতটা ভালোবাসেন আর আলাদা আগলে রাখেন। আর উনি তো স্বপ্নও ভাবেন না যে আপনি সেই ব্ল্যাক ঈগল যাকে উনি সারা শহর জুড়ে তন্ন তন্ন করে খুঁজে। রনি একটা সিগারেট ধরায়, ধোঁয়াটা ধীর লয়ে ছেড়ে সে কাল্লুর দিকে তাকায়, তারপর বলে, ওকে কোনোদিন জানতে দিবি না কাল্লু। ও একলা লড়াই করতে ভালোবাসে, কিন্তু ও জানে না ওর শত্রুরা ওকে চারপাশ থেকে ঘিরে ধরছে। জাওয়াদ ওরে শেষ করতে চায়। আমি ছায়ার মতো থেকেই ওকে রক্ষা করে আসছি। মনে আছে সে যখন জসিমের ছেলেকে মারল, সে রাতে আমি 3 জনকে মারলাম। তারপর যখন ওদের লাশ নিয়ে যাচ্ছিলাম, তখন জসিমের লোকেরা মায়ার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। আমি তাকে বাঁচিয়েছি, ওর কোনো ক্ষতি হতে দিব না। কিন্তু কাল্লু, মাঝে মাঝে আমি অবাক হই এই মেয়েটার তেজ আর সাহস দেখে। আমার মতো খুনিকেও ও মায়া করতে শিখিয়েছে। ওর চোখের দিকে তাকালে আমি নিজের অন্ধকার জগৎটা ভুলে যাই। রনি টেবিলের উপর রাখা একটা ম্যাপে হাত রাখে। তার পরিকল্পনা অনেক গভীরে। সে জানে জাওয়াদ তাকে খোঁজার জন্য মরিয়া হয়ে আছে। ওদিকে মায়ার আস্তানা, গভীর রাত। মায়া তার ডেস্কে বসে একটা ম্যাপ খুব মনোযোগ দিয়ে দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। পাশে রনির দাঁড়িয়ে আছে, সে পুরনো চশমা আর সাধারণ শার্ট পরে। রনি একটু আগে এসেছে ওর আস্তানায়। মায়া দীর্ঘশ্বাস ফেলে একটা পেন্সিল দিয়ে ম্যাপের এক জায়গায় গোল দাগ দেয়। জাওয়াদ আমাদের বড় শিপমেন্ট আটকে দিয়েছে রনি। ও আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চায়। কাল রাতে বন্দরে হামলা করতে হবে আমাদের। রানা আর আমি গিয়ে সরাসরি মালামাল ছাড়িয়ে আনবো জাওয়াদের লোকদের। আজ আমি শিক্ষা দেব। তুমি শুধু ঘরে বসে জানাবে সিসি ক্যামেরা দেখে ওদের অবস্থান। রনি তখন নিচু হয়ে একটা ট্রে থেকে ধোয়া ওঠা চায়ের কাপ মায়ের সামনে রাখে। সে মায়ের দিকে তাকায়, তার চোখে মুখে এখন অপার ভীরতা। ম্যাডাম, কাল রাতে তো খুব বৃষ্টি হবে। আবহাওয়া অফিস বলেছে ঝড় হবে। আপনি বাইরে যাবেন না প্লিজ, আপনার ঠান্ডা লেগে যাবে। এই নিন, আমি আপনার জন্য স্পেশাল তুলসী চা বানিয়ে এনেছি, এটা খেলে বুকটা হালকা লাগবে। মায়া ম্যাপ থেকে চোখ সরিয়ে রনির দিকে তাকায়। এই ভয়ঙ্কর মাফিয়ার জগতে সবাই যখন ক্ষমতার নেশায় মত্ত, তখন এই ছেলেটা তার জন্য চা বানিয়ে এনে বৃষ্টির দুশ্চিন্তা করছে। মায়ের ঠোঁটের কোণে এক চিলতে দুর্লভ মুচকি হাসি ফুটে ওঠে। তুমি কি পাগল রনি? আমি লেডি গ্যাংস্টার, আমি মায়া। আমি বৃষ্টি আর ঝড়কে ভয় পাই না। আমার শরীরে বৃষ্টির চেয়েও বেশি রক্ত লাগে প্রতিদিন। কিন্তু তোর এই চিন্তাটা সত্যি বলছি রনি, কেউ কখনো আমার জন্য ছোটখাটো বিষয়ে এইভাবে ভাবেনি। সবাই শুধু আমার ক্ষমতা দেখে, তুই আমার সুস্থতা দেখছিস। মায়া চায়ের কাপে একটা চুমুক দেয়। রনি মাথা নিচু করে থাকে, কিন্তু তার মনের ভেতরে এখন অন্য তুফান চলছে। রনি মনে মনে বলে, মায়া, তুমি জানো না কাল রাতে জাওয়াদ বন্দরে কত বড় ফাঁদ পেতেছে। আমি তোমাকে ওখানে একা যেতে দেব না। তুমি যাবে মায়া হয়ে, আর আমি যাব তোমার জমদূত হয়ে। একই সময় প্রধানমন্ত্রী জাওয়াদের গোপন ডেরায় বসে আছে সে।
সেখানে এখন অন্ধকার রাজত্বে সব রাঘব বোয়ালরা জড়ো হয়েছে। জাওয়াত একটা দামি সোফায় বসে আছে, তার হাতে একটা স্ফটিকের গ্লাস। পাশে বসে আছে পুলিশ কমিশনার মামুন আর এমপি জসিম। জসিমের চোখে মুখে এখনো তার ছেলের মৃত্যুর আতঙ্ক লেগে আছে। মায়া কাল রাতে বন্দরে আসবে নিজের মাল উদ্ধার করতে, সেখানে ওকে চিরতর শেষ করব আমি। আর সেই ব্লাফিগল কোথায়? তাকে তো কেউ আজ অবধি চোখে দেখেনি। শুনলাম সে নাকি মায়ের খুব কাছাকাছি আছে। মামুন ঘামতে ঘামতে জাওয়াদের দিকে তাকায়, তার হাত কাঁপছে। স্যার, মায়া আর ব্ল্যাক ইগল যদি এক হয়ে যায় তবে আমাদের সর্বনাশ হবে। মায়া তো একাই একটা তাণ্ডব, আর ব্ল্যাক ইগল হলো সেই অদেখা আতঙ্ক যে অন্ধকারে থেকেও শিকার ধরে। আমাদের পুলিশ ফোর্স তো ওদের সামনে টিকতেই পারবে না। কিন্তু আপনি কিভাবে জানেন এসব? জাওয়াত গ্লাসে পানি ঢাললো, তারপর সে গ্লাসের পানি এক চুমুকে শেষ করে দেয়। তার চোখের চাহনি এখন ভয়ঙ্কর মাফিয়াদের মতো। সে নিচু স্বরে বলতে শুরু করে, ভয় পাওয়া দুর্বলদের কাজ মামুন। জগৎটা একটা দাবার বোর্ডে, আর আমি হলাম তার খেলোয়াড়। কিস্তিমাত করার আগে চাল বুঝতে হয়। বিলাকি গল ছাড়ার মতো থাকতে পছন্দ করে, ভালো কথা, কিন্তু ছায়াও আলোর কাছে ধরা দেয়। তোরা মায়া আর বিলাকি গলের এক হাওয়াতে ভয় পাচ্ছিস। তোদের ভয়টা যুক্তিকর কিন্তু অপ্রয়োজনীয়। কিন্তু স্যার, এই ব্ল্যাক ইগল কে হতে পারে? আমরা তো চারপাশ খুঁজেও কোনো হাদিস পাচ্ছি না। জাওয়াত একটা পৈশাচিক হাসি দেয়, সেই দরজার দিকে ইশারা করে। টাকা দিয়ে এই দুনিয়া সব কিছু কেনা যায় জসিম। আমি বিলাকি গলে সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে কিনে নিয়েছি। এবার সে কে, কি করবে আর কোথায় আছে সব জানতে পারবো আমি। কাল্লুর ভেতরে আয়। রুমের ভেতর প্রবেশ করে কাল্লু। কাল্লু যে রনির ডান হাত হিসেবে পরিচিত, সে এখন জাওয়াদের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। জসিম আর মামুন অবাক হয়ে কাল্লুর দিকে তাকায়। বস, ব্ল্যাক ইগল সবসময় সাহার মতো থাকে। সে খুব দুর্নধর, কিন্তু সে মায়ের মুহে অন্ধ হয়ে যাচ্ছে। আপনি সাবধানে থাকবেন বস, কারণ সে খুব কাছাকাছি আছে। জাওয়াত উঠে দাঁড়িয়ে কাল্লুর কাঁধে হাত রাখে। সে জসিম আর মামুনের দিকে তাকিয়ে দম্ভভাবে চলে। দেখলে তো, ব্ল্যাক ইগলের ডান হাত এখন আমার পকেটে। কাল বন্দরে মায়া যখন আসবে তখন সে একা আসবে না, ব্ল্যাক ইগলও আসবে তাকে বাঁচাতে। আর সেই সুযোগে আমি এই রহস্যময় ইগলের ডানা ছেটে ফেলবো। কালকে যাত্রা হবে এই শহরের শেষ রক্তক্ষয়ী রাত। জাওয়াত হাসতে শুরু করে। সে হাসিতে যেন সারা শরীরের মৃত্যু ঘটা বাজছে। এক সপ্তাহ পর রাতের আকাশে মেঘ জমেছে ভীষণ। মুঘলধারে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটা তীরের মতো শরীরে বিঁধছে। বুড়িগঙ্গা তীরের পরিত্যক্ত বন্দরে এখন বারুদের গন্ধ আর রক্তের নোনা স্বাদ মিশে একাকার হয়ে গেছে। মায়া আর দুই হাতে দুটো পিস্তল নিয়ে ট্রাকের আড়ালে পজিশন নিয়ে আছে। তার চারপাশে মানুষগুলো একে একে লুটিয়ে পড়ছে। জাওয়াত আজ কয়েকশো সশস্ত্র লোক পাঠিয়েছে মায়াকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। চারিদিকে শুধু গুলির শব্দ আর মানুষের আর্তচিৎকার ভেসে বেড়াচ্ছে। জাওয়াত, কুত্তার বাচ্চা, সাহস থাকলে সামনে এসে লড়। অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লুকাচ্ছিস কেন? বের হয়ে আয়। মায়ের চিৎকারে জোরে হুঙ্কার থাকলেও পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। ঠিক সেই সময় অনেক দূরের একটা স্ক্রিনের মাথায় বসে থাকা জাওয়াদের স্পেশাল স্নাইপার মায়ের কপাল লক্ষ্য করে টার্গেট ফিক্সড করে। স্নাইপারের লেজার রশ্মি মায়ের কপালে লাল বিন্দুর মতো স্থির হয়ে যায়। জাওয়াত হাসতে থাকে। তোর সময় শেষ মায়া, আজ তোর আজরাইল আসবে আমার হাত ধরে। 15 বছর আগে তোর বাবাকেও মেরেছিলাম। তোর বাবা ছিল সাংবাদিক, শালা আমার বিরুদ্ধে লেখা সবই দেখিয়েছিল, মেরে দিয়েছিলাম। এবার তোর পালা, অনেক জ্বালিয়েছিস। স্নাইপারের ট্রিগার চাপার ঠিক আগ মুহূর্তে এক ছায়ার মতো কালো মাস্ক পরা দীর্ঘদেহী লোক যেন বাতাস চিরে আবির্ভূত হয়। সে বিদ্যুৎ গতিতে ছুটে এসে মায়াকে জোরে ধাক্কা দিয়ে একটা লোহার কন্টেইনারের আড়ালে সরিয়ে দেয়। স্নাইপারের গুলিটা মায়ের মাথার ইঞ্চিখানেক পাশ দিয়ে গিয়ে কন্টেইনারে লাগলো। মায়া ভ্যাবাচাকা খেয়ে লোকটার দিকে তাকায়। লোকটার পরনে কালো লেদার জ্যাকেট, মুখে কালো মাস্ক। তুমি কে? তুমি আমাকে বাঁচালে কেন? কে তুমি? লোকটা মায়ের দিকে না তাকিয়ে তার ভারী আর গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, নিজের খেয়াল রাখতে পারো না, আবার গ্যাংস্টার হতে এসেছো? এখান থেকে এক পাও নড়বে না। চুপচাপ এখানে বসে নিজের জান বাঁচাও।
কথাটা বলেই লোকটা অন্ধকারের ভেতর ঝাঁপিয়ে পড়ে। মায়া স্তম্ভিত হয়ে দেখে লোকটা একা হাতে জাওয়াদের 20 থেকে 25 জন সশস্ত্র লোককে কচুকাটা করছে। লড়াই করার স্টাইল সাধারণ কোনো গুন্ডার মতো নয়, সে একজন পেশাদার খুনি, একচ্ছত্র ডন। তার হাতের মুভমেন্ট এতটাই দ্রুত যে চোখের পলক ফেলার আগে মানুষের গলা কাটা পড়ছে। মায়া শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। লড়াই শেষে চারিদিকে যখন লাশের স্তূপ, তখন সে রহস্যময় লোকটা বৃষ্টির ভেতর অন্ধকার মিলিয়ে যায়। জাওয়াদ সেখান থেকে চলে যায়, মায়াও ফিরে আসে সেখান থেকে। পরদিন সকাল মায়া তার অফিসে বসে আছে, রনিও এসেছে। রনি এখন মায়ার এখানেই কাজ করে। চারদিকের জানালার কাচ বৃষ্টির ঝাপটায় ঝাপসা হয়ে আছে। মায়া নিজের ডেস্কে বসে আছে, কিন্তু তার মন পড়ে আছে গত রাতে সে বন্দরে। ঠিক তখনই রনি ঘরে ঢোকে। রনির হাতে ব্যান্ডেজ বাঁধা, সে খুব সাবধানে ফাইলগুলো চেক করছে আর আগের মতোই কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মায়া চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে রনির দিকে এগিয়ে যায়। কি খবর ম্যাম? কালকে আপনার মিশন কি হলো? জাওয়াদকে মারতে পারলেন নাকি এবার ফেল হলো? কালকে যে বৃষ্টিটা হলো বাপরে, বারণ করেছিলাম না যেতে। জাওয়াদ আমাকে অ্যাটাক করে। সে কেন আগে থেকে এত লোক নিয়ে সেখানে ছিল বুঝতে পারিনি। আমি সুযোগ বুঝে আমার কাজ সারছিলাম, মাঝখান থেকে অ্যাটাক করে। তবে কাল রাতে বন্দরে একজন এসেছিল রনি, সে আমার প্রাণ বাঁচিয়েছে। ওর লড়াই করার স্টাইল, ওর ক্ষিপ্রতা ঠিক সেই ব্ল্যাক ইগলের মতো, যার গল্প আমি লোকমুখে শুনি। রনি ফাইল থেকে মাথা না তুলে অবাক হওয়ার ভান করে তার চশমাটা সে আঙুল দিয়ে নাকের ওপর ঠেলে দেয়। ব্ল্যাক ইগল? ওই যে বড় খুনিটা যার নামে সবাই কাঁপে, ও আপনাকে বাঁচাতে কেন আসবে? ম্যাডাম, নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে, হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী হবে। মায়া কথা না বলে হঠাৎ রনির খুব কাছে চলে যায়। সে রনির শার্টের হাতটা হ্যাঁচকে টানে উপরে উঠে দেয়। সেখানে একটা তাজা ক্লাস্ট বা কাটার দাগ, যেখান দিয়ে সামান্য রক্ত চুয়ে পড়ছে। তোর হাতে এই চোটটা কিসের রনি? কাল বন্দরে ওই লোকটাও ঠিক এই জায়গাতেই স্নাইপারের গুলির আঁচড় পেয়েছিল। বল, এটি কিভাবে হলো? রনি ঘাবড়ে গিয়ে তোতলাতে শুরু করে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। সে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ও এটা, ওটা তো কলম দিয়ে ফাইল কাটার সময় হঠাৎ লেগে গেছে ম্যাডাম। আমি তো অ্যাকাউন্টেন্ট মানুষ, আমি কি অত বড় হিরো হতে পারি? আমি তো রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যাই। আপনি ভুল করছেন। মায়া রনির চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। তার মন বলছে ডাল মে কুছ কালা হ্যায়, কিন্তু রনির এই ভীতু চেহারা তাকে বারবার বিভ্রান্ত করছে। সে কিছু বলে না, তবে কলম দিয়ে কারোর এমন হাত কাটে না সে জানে। ওদিকে জাওয়াত বসে আছে, সামনে জসিম আর মামুন। কি করব এখন? ওদেরকে তো বন্দরে মারতে পারলাম না। কিন্তু আমি জেনে গেছি হলো রনি, মায়াকে যে বাঁচিয়েছে সেই রনি। বস, একটা প্লেন আছে, আপনি মায়াকে তুলে আনেন। রনির কাছে মায়ের খবর আমি পাঠাবো। বাহ, দারুণ প্ল্যান তো। চল আজ শুরু করি। ভতিতে একটা পরিত্যক্ত সার কারখানা আছে, চারদিকে রাসায়নিকের কটুগন্ধ। কারখানার ঠিক মাঝখানে একটা পিলারের সাথে মায়াকে মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মায়ের ঠোঁটের কোণ ফেটে রক্ত জমাট বেঁধে আছে। প্রধানমন্ত্রী জাওয়াদ তার সামনে দাঁড়িয়ে মায়ের চুল মুঠো করে ধরে মাথাটা উপরে তোলে। গতরাত মায়াকে রাস্তা থেকে তুলে এনেছে জাওয়াদের লোক। জসিম অনেক খুশি, সেই খুশিটা মেরে মায়ার ঠোঁটে রক্ত জমিয়ে দিয়েছে। জাওয়াদ বলে, তোর ওই চশমা পরা প্রেমিক কোথায় রে মায়া, যাকে তুই সারাক্ষণ নিজের আঁচলে আগলে রাখিস? তুই কি জানিস সে আসলে কে? সে তো আসলে এই শহরের কুখ্যাত ব্ল্যাক ইগল। আজ তাকে আমি বের করে আনবো তোর এই সুন্দর শরীরের রক্তের বিনিময়ে। মায়া ব্যথায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তার ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। সে জাওয়াতের মুখের ওপর থুতু ছিটিয়ে দেয়। রনি একটা সাধারণ ছেলে, তুই ভুল করছিস জাওয়াত। ও কোনো ডন হতে পারে না, ওর চোখে কোনো হিংস্রতা নেই। ওর রক্ত দেখে সত্যি অজ্ঞান হয়ে যায়। তুই খামোখা একটা নিরীহ ছেলেকে এই নরকে টানছিস। আমাকে ব্যবহার করে কোনো নিরীহ ছেলেকে মারবি না। তাহলে দেখ তো সেই ভীতু রনি এখন কি করে। ও যদি না আসে তবে তোকে আর আমি জ্যান্ত পুড়িয়ে মারবো।
ঠিক সেই মুহূর্তে কারখানার গেটটা প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দে ভেঙে পড়ে। ধুলোর আস্তরণ আর ধোঁয়ার ভেতর দিয়ে একজন মানুষ ধীর পায়ে হেঁটে আসছে। তার পরনে কালো ড্রেস কোট, কাঁধ পর্যন্ত ঝোলানো কালো চেইন। তার চোখে সেই চিরচেনা চশমাটা। আজ নেম রনি যখন আলোর নিচে আসে তখন তার চেহারা দেখে খোদ যাওয়াত দু পা পিছিয়ে যায়। রনি মায়ার দিকে একবার তাকায়। মায়া আজ তার রনিকে চিনতে পারছে না। এই রনি কোনো সাধারণ অ্যাকাউন্ট্যান্ট নয়, এ হলো মৃত্যুর দূত। রনি জাওয়াদের দিকে তাকিয়ে নিজের আঙ্গুলের গাছগুলো ফাটায়। তার প্রতিটি পদক্ষেপ যেন এই কারখানার মেঝেতে কম্পন সৃষ্টি করছে। মায়া ফিসফিস করে বলে, রনি তুমি? রনি কোনো উত্তর দেয় না। সে জাওয়াদের গার্ডের দিকে তাকিয়ে তার হাতের সে রক্ত মাখা চেইনটা ঘোরাতে শুরু করে। কারখানার মাঝখানে পিলারের সাথে শিকলবন্দি মায়া তার ঝাপসা চোখে দেখছে এক অলৌকিক দৃশ্য। যে রনিকে সে এতদিন আগলে রেখেছে, যে রনিকে সে সামান্য পানি খাওয়ার জন্য অভয় দিত, সে রনি আজ তার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া বেশে। রনির শরীরে আজ আর সে কাচুমাচু ভাব নেই। যাওয়াদের 30 থেকে 40 জন সশস্ত্র বডিগার্ড রনিকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তাদের হাতে থেকে একে 48 আর অটোমেটিক পিস্তল। জাওয়াত পেছনে দাঁড়িয়ে অট্ট হাসি দিচ্ছে। যদিও তার ভেতরে ভয়টা সে লুকানোর চেষ্টা করেছে, রনি কোনো কথা বলে না। তার চোখের দৃষ্টি এখন মানুষের নয়, এক তৃষ্ণার্ত শিকারী ঈগলের। মায়ার গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো তোর জাওয়াত? আমি তোর ভাইরে মারছি, তোর সাম্রাজ্য ধ্বংস করছি, তাতে তোর শিক্ষা হয়নি? আজ এই পরিত্যক্ত কারখানা তোর গোরস্থান হবে। রনির কণ্ঠস্বর এতটাই গম্ভীর আর শীতল যে উপস্থিতি সবার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। জাওয়াত চিৎকার করে তার লোকদের হুকুম দেয়, গুলি কর। দেখছিস কি, এই তোতলাম অফিসের এখানে ঝাঁঝরা করে দে। কথাটা শেষ হওয়ার আগে রনি জোরে একটা শীষ বাজায়। তখনই বাইরে থেকে গুলি ছোড়া শুরু হয়। কারখানার ভেতরে থাকা জাওয়াদের অবশিষ্ট গার্ডগুলোকে ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দেয়। চারদিকে শুধু তপ্ত সিসার শব্দ আর লাশের পতন। প্রধানমন্ত্রী জাওয়াত, এমপি জসিম আর পুলিশ কমিশনার মামুন, তিনজন এখন কারখানার এক কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে স্তূপ হয়ে পড়ে আছে নিজেদের লোকেদের নিথর দেহ। রনি ধীর পায়ে এগিয়ে যায়, তার হাতে একটা রক্তমাখা লোহার চেইন। সে সরাসরি জসিমের সামনে গিয়ে দাঁড়ায়। জসিম ভয়ে থরথর করে কাঁপছে। রনি কোনো কথা না বলে চেইনটা দিয়ে জসিমের মুখ জোরে এক বাড়ি মারে। জসিমের চোয়ালের হাড় ভেঙে যায়, কয়েকটা দাঁত ছিটকে রক্ত সহ মেঝেতে পড়ে। কিরে জসিম, তোর ছেলের জন্য খুব মায়া লাগছিল তাই না? তোদের এই পাপের সাম্রাজ্য গড়তে কত মায়ের বুক খালি করছিস তার হিসাব আছে? রনি জসিমকে লাথি মেরে নিচে ফেলে দেয়, তারপর তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরে। রনি চোখের দৃষ্টি এখন আগ্নেয়গিরির মতো তপ্ত। সে জাওয়াদের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দেয়। মায়া শিকল মুক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রনির এই অচেনা রূপ দেখছে। রনি এবার তার জীবনে সে অন্ধকার অধ্যায় বলতে শুরু করে। জাওয়াত, তুই কি আমাকে চিনতে পারছিস? তুই ভাবছিস আমি হঠাৎ আকাশ থেকে পড়া কোনো মাফিয়া? না, আমি তোর সেই পাপের ফসল যাকে তুই জ্যান্ত পুঁতে ফেলতে চেয়েছিলি। আমার মা ফাতেমা, তাকে তুই বিয়ের প্রলোভন দিয়ে নিজের কাছে রেখেছিলি। যখন আমি হলাম তখন তুই আমার মাকে বেশ্যা বলে গালি দিয়ে নিজের হাতে গলা টিপে মেরে ফেললি, যাতে তোর ক্যারিয়ার, তোর পরিবারে কোনো ঝামেলা না হয়। আমার মা তোকে ভালোবেসেছিল আর তুই তাকে দিলি মৃত্যু। রনির কথা শুনে মায়ের চোখের পানি বাদ মানে না। সে বুঝতে পারে এই কঠোর হৃদয়ের আড়ালে কত বড় এক দহন লুকিয়ে আছে। জাওয়াত স্তব্ধ হয়ে রনির দিকে তাকিয়ে থাকে। রনি আবার বলতে শুরু করে, আমি বস্তিতে বড় হয়েছি জাওয়াত, খালি পেটে ময়লা পানি খেয়ে, মানুষের লাথি খেয়ে বড় হয়েছি। প্রতিটা দিন আমি শুধু একটা লক্ষ্য নিয়ে বেঁচেছিলাম, সেটা হলো তোকে ধ্বংস করা। আমি মাফিয়া হয়েছি শখে নয়, হয়েছি তোকে তোর সিংহাসন থেকে টেনে নিচে নামানোর জন্য। তোর সেই জারদ সন্তানই তোর মৃত্যু দূত হয়ে সামনে দাঁড়িয়ে।
জাওয়াত হঠাৎ হো হো করে হেসে ওঠে, তার চোখে এখন উন্মাদনা। ওহ, তাহলে তুই সেই ফাতেমার ছেলে। নিচু জাতের মেয়েটার রক্ত তোর শরীরে বইছে। তবে তো তোকে আজ মরতে হবে। বেশ্যার ছেলে তুই। বেশ্যার ছেলে হয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। জাওয়াত নিজের পকেট থেকে একটা লুকানো ছোট্ট পিস্তল বের করে রনিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটা সরাসরি রনির বাম কাঁধে লাগে। রনি আর্তচিৎকার করে মাটিতে পড়ে যায়। জাওয়াত পাগলের মতো এগিয়ে এসে পাশে পড়ে থাকা একটা ধারালো কুঠার তুলে নেয়। সে রনির বুকে কোপ মারতে যায়। শেষ করে দেবো তোকে। তোর মায়ের কাছে পাঠিয়ে দেবো আজ। ঠিক সেই মুহূর্তে কাল্লু আর রানা চিতার মতো ঝাঁপিয়ে পড়ে জাওয়াদের ওপর। কাল্লু জাওয়াদের হাতটা মুচড়ে ধরে আর রানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মায়া দৌড়ে গিয়ে রনিকে জড়িয়ে ধরে। সে রনির মাথা নিজের কোলে তুলে নেয়। রনি, চোখ খুলো প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া কিছুই না। তোমার এই রক্ত আমি সইতে পারছি না। রনি ব্যথায় কুঁকড়ে যায়, কিন্তু মায়ের চোখের পানি দেখে সে হালকা হাসে। মায়া তার শাড়ির আঁচল ছিঁড়ে রনির ক্ষতস্থান বেঁধে দেয়। ইমোশনাল হয়ে মায়া রনির কপালে চুমু দেয়। তুমি আমার জন্য এত কিছু করলে রনি। আমি ভেবেছিলাম আমি তোমাকে রক্ষা করছি, অথচ তুমি আমাকে ছায়ার মতো আগলে রেখেছো। আই লাভ ইউ রনি। ঠিক তখন জাওয়াত আবার উঠে দাঁড়ায়। সে পাশ থেকে একটা ভারী লোহার রড তুলে নিয়ে মায়ের দিকে এগোতে থাকে। রনি দাঁতে দাঁত চেপে মায়ের হাত ধরে উঠে দাঁড়ায়। তাদের দুজনের সামনেই দুটো মোটা লোহার রড পড়ে আছে। রনি আর মায়া একে অপরের দিকে তাকায়। তাদের চোখে এখন একই প্রতিশোধের নেশা। তারা দুজন একসাথেই দুটো রড তুলে নেয়। জাওয়াত যখন কাছে আসে, রনি আর মায়া একসাথে চিৎকার করে জাওয়াদের দিকে ঝাঁপিয়ে পড়ে। রনি জাওয়াদের পেটে আর মায়া জাওয়াদের বুকের মাঝখানে সজোরে লোহার রড দুটো ঢুকিয়ে দেয়। জাওয়াত দাঁড়িয়ে যায়। তার সব দিক দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে। রনি আর মায়া রড দুটো আরও ভেতরে ঠেলে দেয়। জাওয়াদের নিথর দেহটা রড সহ মেঝেতে আছড়ে পড়ে। কয়েকদিন পর হাসপাতালে কেবিনে শুয়ে আছে রনি। তার গায়ে ব্যান্ডেজ, কিন্তু চেহারায় এখন এক অদ্ভুত শান্তি। পাশে বসে মায়া আপেল কাটছে। রনি এক দৃষ্টি মায়ের দিকে তাকিয়ে থাকে। কি দেখছো এভাবে? আপেলটা খাও। আমি ভাবছি এই লেডি গ্যাংস্টার মায়া এখন আমার জন্য আপেল কাটছে। কেউ দেখলে তো বিশ্বাসই করবে না। মায়া মুচকি হেসে রনির মুখে এক টুকরো আপেল তুলে নেয়। রনি সেটা খেয়ে চোখ বন্ধ করে আয়েশ করে। শোনো রনি, ওই মাফিয়া জগৎ থেকে আমি দূরে সরে যেতে চাই। আমরা একটা সুন্দর সংসার করব। ছোট্ট একটা বাড়ি হবে যেখানে কোনো পিস্তল বা রক্তের গন্ধ থাকবে না। থাকবে শুধু আমাদের ভালোবাসা। রনি মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। সে রোমান্টিকভাবে বলতে শুরু করে। আমারও একই ইচ্ছা মায়া, তবে একটা শর্ত আছে। ওই বাড়িতে আমি কিন্তু সেই তোতলা রনি থাকবো। আমাকে কিন্তু আগের মতোই বকাঝকা করতে হবে, না হলে আমার ঠিক ভালো লাগবে না। মায়া হাসতে হাসতে রনির বুকে মাথা রাখে। রনি তার চিবুকটা মায়ের চুলে ঘষে। হাসপাতালের সাদা ঘরে এখন শুধু ভালোবাসার উষ্ণতা। জানো মায়া, সারা জীবন আমি শুধু ঘৃণা আর রক্ত দেখেছি, কিন্তু তোমার হাতের এক কাপ পানি আর ওই তুলসী চা আমাকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীটা এখনো সুন্দর। আমি তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। আর আমি তোমাকে কখনো তোতলা বলে পচাবো না, কারণ ওই তোতলামির আড়ালেই আমি আমার সত্যিকারের রাজকুমারকে খুঁজে পেয়েছি। বাইরে তখন বিকেলের নরম রোদ খেলা করছে। ব্ল্যাক ইগল আর মায়ের নতুন জীবনের গল্প শুরু হয় এই হাসপাতালের ছোট্ট ঘর থেকে।